আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমাদের জনপ্রিয় ফেসবুক পোর্টাল শিক্ষার আলো .com পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিকেল। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের এই শিক্ষার আলো .com এর বিশেষ আয়োজন সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। তো আজকের এই সঞ্চালনায় আছি আমি কাজী রুনা, সহকারী শিক্ষক, দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। আমাদের মধ্যে উপস্থিত হিসেবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের আলোকিত, গুণী, মেধাবী 3 জন শিক্ষক, যাদের আলোয় আলোকিত হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা। তো আমাদের মাঝে আজকে যে সকল আমন্ত্রিত অতিথিরা আছেন, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন জনাব নাসিমা আক্তার, প্রভাষক, সরকারি ইস্পাহানী কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আমাদের সাথে আরো আছেন জনাব ইয়াসমিন আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, গ্রাজুয়েট হাই স্কুল, ঢাকা। এবং আমাদের সাথে আরো একজন আলোকিত শিক্ষক আছেন জনাব জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক, নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকগঞ্জ। তো সম্মানিত সুধী, চলুন আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। তো অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা বিষয়ক আলোচনা জনাব নাসিমা আক্তারকে অনুরোধ করব, আপনি আপনার পরিচয় দিন প্লিজ। জনাব নাসিমা আক্তার। ধন্যবাদ সঞ্চালক জনাব কাজী রুনা। আসলে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি আমাদের মুন্সিগঞ্জ জেলার গর্ব আমাদের কাজী রুনা। আমিও যেহেতু মুন্সিগঞ্জেরই মেয়ে, তো আমি যদি আমার সম্পর্কে বলতে চাই, আমার জন্ম মুন্সিগঞ্জই, শ্রীনগর উপজেলায়, এবং কর্মজীবনে আমি কর্মরত আছি সরকারি ইস্পাহানী কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে প্রভাষক হিসেবে। আর বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি, চেষ্টা করে যাচ্ছি আমাকে দিয়ে যদি সমাজের একটুকু উপকার হয়, এতটুকুনও যদি উপকার হয়, সমাজের জন্য নিজেকে নিবেদিত করে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আপাতত। এরপরে গল্পে গল্পে আমরা আরো জানবো, আরো শুনবো, সবার কথা শুনবো, সেই সাথে আমার গল্পও আমি বলবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাসিমা আক্তার, তিনি চমৎকার ভাবে তার পরিচয় তুলে ধরলেন। তো আমরা এবার যাব আমাদের আরেক আলোকিত মুখ, আমাদের ইয়াসমিন আক্তার ম্যামের কাছে। ম্যাম, আপনার পরিচয় দিবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ কাজী রুনা তোমাকে। তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, তাই তোমাকে আমি তুমি করে বললাম, ঠিক আছে? আমিও মুন্সিগঞ্জের মেয়ে, আমি লোহজং থানার, জন্মসূত্রে সেখানে, কিন্তু আমি ঢাকায় কর্মরত। এখানে পুরান ঢাকা গ্রাজুয়েটস হাই স্কুলের আমি সহকারী শিক্ষক হিসাবে, ইংরেজি শিক্ষক হিসাবে এখানে কর্মরত আছি। আমিও চেষ্টা করে যাচ্ছি এই করোনা প্যান্ডামিকের মধ্যে যতটুকু পারি শিক্ষক হিসাবে আমার দায়িত্বটুকু পালন করতে, এবং কতটুকু পেরেছি জানি না, তবে আমার চেষ্টা অবিরাম থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইয়াসমিন আক্তারকে, তিনি চমৎকার ভাবে তার পরিচয় দিলেন। এবার আমি আরেকজন আলোকিত মুখ, মেধাবী শিক্ষক বাংলাদেশের, আমি যাচ্ছি জনাব জান্নাতুল ফেরদৌসী ম্যামের কাছে। ম্যাম, আপনার পরিচয় প্লিজ। ধন্যবাদ আমাদের প্রিয় কাজী রুনা ম্যাম, একজন লৌহ মানব, একজন গুণী শিক্ষক। আজকে শিক্ষার আলো .com এখানে আসতে পেরে আসলে নিজেকে খুবই গর্বিত মনে করছি। নিজের কিছু কথা বলার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য একটা সুযোগ পেয়েছি, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমি জান্নাতুল ফেরদৌসী, সহকারী শিক্ষক, নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ থেকে। আজকে এসেছি সবার সাথে নিজের কিছু কথা শেয়ার করার জন্য, কিছু শুনবো, একটু সময় সবার সাথে গল্পে গল্পে কাটাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফেরদৌসী আক্তার ম্যাম, আপনার চমৎকার ভাবে আপনার পরিচয় তুলে ধরার জন্য। সুপ্রিয় শিক্ষক, সুপ্রিয় সুধী, আসলে আজকে আমাদের শিক্ষার আলো .com পেজে আমরা যে 3 জন মেধাবী শিক্ষকদের নিয়ে এসেছি, তাদের সাথে কথা বলবো। তাদের করোনাকালীন সময়ে তাদের যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে এই দুর্যোগকালীন মুহূর্তে তারা যে ভূমিকা রাখছেন, তাদের প্রত্যেকের গল্প শুনবো। তো তার আগে আমি আরেকটু বলে নিচ্ছি যে আমাদের এই যে আজকে শিক্ষার আলো .com পেজের আমাদের যে সমকালীন শিক্ষা আমাদের ভাবনা বিষয়ক যে টক শো, তো
তো সেখানে আমাদের আজকের অনুষ্ঠানে পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব এম মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার.আলো.কম। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদেরকে সমস্ত বাংলাদেশের থেকে এরকম গুণী শিক্ষকদের প্রতিদিন তুলে আনছেন এবং তাদের গল্প আমাদের সবার সাথে শেয়ার করছেন। আমরা আমাদের ভাবনাগুলো শেয়ার করতে পারছি, আমরা জানতে পারছি। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার.আলো.কম পেজকে এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব এম মারুফ সোহেল স্যারকে। তো আমি প্রথমে আলোচনার এই পর্বে আমি প্রথমে যাচ্ছি আমাদের নাসিমা আক্তার ম্যাম, যিনি সরকারি ইস্পাহানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে আছেন। তো ম্যামের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে করোনাকালীন সময়ে আমরা কিন্তু এই করোনার জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না এবং এটা আমাদের কাছে হঠাৎ করে চলে আসা একটি দুর্যোগ। তো এটাকে বলবো যে এই যে করোনাকালীন সময়ে আমাদের গত মার্চের 17 তারিখ থেকে হঠাৎ করে স্কুল কলেজগুলো যখন বন্ধ হয়ে গেল, আমরা কিন্তু আসলে তখন কেউ ওইভাবে প্রস্তুত ছিলাম না যে আমরা কি করব বা কি হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো ওই মুহূর্তে আমরা যে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে, এই যে একটা অনিশ্চয়তায় পড়ে গেছিলাম। এবং সবচেয়ে বেশি আমার মনে হয় যে আপনাদের তখন ওই সময়টাতে হয়তো এসএসসি পরীক্ষার একটা ডেট ছিল যে এপ্রিলে একটা পরীক্ষা, ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে এবং আপনারা কলেজের ভীষণ একটা চাপের মুখে ছিলেন। তো ওই মুহূর্তে যখন আপনাদের কলেজটি বন্ধ হয়ে গেল, তো আপনাদের মানে আমরা কি করব আমরা কিন্তু কেউ বুঝতে পারছিলাম না, আমাদের নির্দেশনা তখন কোনো ছিল না। তো ওই মুহূর্তে আপনারা আপনাদের শিক্ষার্থীদের জন্য কি ভেবেছিলেন যে আসলে কি করবেন আপনারা, বা আপনাদের যখন বন্ধ হয়ে গেল তখন শিক্ষার্থীর জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের সাথে কিভাবে যোগাযোগ করছিলেন, যদি আপনি একটু বলেন প্লিজ। জি, ধন্যবাদ সঞ্চালক কাজী রুনা আপনাকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার.আলো.কম পেজকে, কারণ এই আজকের যে আলোচনা সেখানে আমাকে সম্পৃক্ত করেছেন। আমি সম্পৃক্ত হতে পেরে আপনাদের সবার সাথে আমি নিশ্চয়ই হৃদ্য হব, সকলের আলোচনা শুনবো। সঞ্চালক আমাকে যে বিষয়টি আমাকে প্রশ্ন রেখেছেন আমার কাছে, যে মার্চের 17 তারিখ যখন হঠাৎ করে আমাদের কলেজ বন্ধ হয়ে গেল, সামনে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ওরা পরীক্ষায় বসবে, তো সেই দিনের ঘটনাটা যদি বলি, যেহেতু মুজিব বর্ষ চলছে, আমরা স্টুডেন্টদের নিয়ে আমাদের প্রতিযোগিতা চলছিল। তো আমি রিহার্সেল রুমে ছিলাম, যেহেতু আমি বলেছি সংগঠনের সাথে আমি যুক্ত আছি, আবৃত্তি, ওদের গান, এইসব আমরা যারা গাইড টিচার হিসেবে ছিলাম প্র্যাকটিস করাচ্ছি। হঠাৎ করে একজন পিয়ন এসে বললেন, অধ্যক্ষ মহোদয় আপনাদেরকে অধ্যক্ষ স্যারের রুমে ডেকেছেন। তো অধ্যক্ষ স্যারের রুমে যখন গেলাম, সবার মুখে একটা চিন্তার ছাপ। টিভিতে আমরা হেডলাইন দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সুতরাং কলেজ বন্ধ। হঠাৎ করে একদম কাজ গুছিয়ে নিয়েছি, 2 দিন পরে আমাদের প্রতিযোগিতায় শুরু হবে, স্পোর্টস হয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। তো এর মধ্যে ওই দিনই যখন আমরা শুনতে পেলাম কলেজ তো ছুটি হলো, এখন আমরা বাসায় আসলাম সমস্ত টিচার, আমার সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর রওশনারা, 14তম বিসিএস সাধারণ শিক্ষা, মানে স্যারের সাথে প্রতিনিয়তই আমাদের যোগাযোগ হচ্ছে যে আমরা কিভাবে স্টুডেন্টদের সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি। এবং যখন বন্ধ হয়ে গেল কয়েকদিনের মাথায় এরকম একটি অবস্থা হলো যে আমার পাশের বিল্ডিং এ করোনা আক্রান্ত একজন ব্যক্তিকে পাওয়া গেল, লকডাউন করে দিচ্ছে, লাল পতাকা উড়িয়ে দিচ্ছে, মানে কেমন একটা আতঙ্কের বিষয়। মনে হচ্ছে যেন আগামী কালকের সকালটা আমি পাবো কিনা সে বিষয়ে আমি নিশ্চিন্ত না। কিন্তু তারপরেও আমার স্টুডেন্টদের সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে, যেহেতু পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ওরা পরীক্ষায় বসবে। এবং আমার কলেজে আপনারা হয়তো জানবেন যে অনার্সের 4টি বিষয় এবং মাস্টার্স, প্রিলি মাস্টার্স শেষ পর্ব রয়েছে আমাদের। তো প্রতিটা ইয়ারের পরীক্ষা চলছে, পরীক্ষার কমিটি চলছে, রুটিন, মানে সমস্ত কিছু একটা জাঁকজমকপূর্ণ অবস্থা। সেখান থেকে যখন হঠাৎ করে এই ধরনের একটা সমস্যা বা প্যান্ডামিক সিচুয়েশন আমাদের সামনে এসে দাঁড়ালো, তো আমাদের গুণী অধ্যক্ষ স্যার প্রফেসর রওশনারা স্যারের নেতৃত্বে আমরা ওই মুহূর্তেই আমরা শুরু করি যে ফোনের মাধ্যমে প্রথমে আমরা স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখি, যে সিচুয়েশন যাই হোক স্বাস্থ্য বার্তা যেগুলো ছিল ওদেরকে পৌঁছানোর চেষ্টা করেছি আমরা একদম প্রাথমিক পর্যায়ে যখন। এবং প্রতিটা ইয়ার ভিত্তিক আমরা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলেছি, সমস্ত স্টুডেন্টকে আমরা সেখানে কানেক্ট রেখেছি, তাদের সাথে প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। এবং মার্চের 30 তারিখ থেকে আমি সর্বপ্রথম অধ্যক্ষ মহোদয়ের অনুমতি ক্রমে এবং আমার সম্মানিত বিভাগীয় প্রধান জনাব প্রদীপ কুমার হালদার স্যারের পরামর্শ ক্রমে অনলাইন ক্লাস শুরু করে দিলাম জুম অ্যাপের মাধ্যমে। এবং অধ্যক্ষ
স্যারের নির্দেশনা এবং স্যারের পরামর্শে সার্বক্ষণিক মনিটরিং এর কলেজের অন্যান্য শিক্ষক যারা ছিলেন, মানে কয়েকদিনের মধ্যে আমরা জুম মিটিং এর মাধ্যমে যাদের একটুখানি হয়তো গ্যাপ ছিল, লেক ছিল, সেই বিষয়গুলোকেও আমরা ফুলফিল করে আমরা টোটালি পুরা কলেজের আমরা যারা আছি আমরা অনলাইন ক্লাসে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ঢুকে গেলাম। এবং সঞ্চালক মহোদয় যিনি আছেন তিনিও হয়তো জানবেন, ওই করোনাকালীন যে সময়টা, প্রথম সময়টা বলেছে যেহেতু পাশের বিল্ডিং এ করোনা আক্রান্ত একজনকে পেয়েছে, মনের মধ্যে একটা মারাত্মক টেনশন কাজ করতো যে আগামীকালকে সকালটা কি আমি পাবো কিনা বা কি হতে যাচ্ছে, দরজা জানালা বন্ধ করে রাখছে, একটা আতঙ্ক চারিদিকে। তো ওই মুহূর্তে এরপরে শুরু করলাম যতক্ষণ বেঁচে আছি ঠিক ততক্ষণ পর্যন্ত অন্তত কিছু করতে হবে আমাদেরকে। এই জুম ব্যবহার এবং স্টিমিয়ারের ব্যবহার এই বিষয়গুলোতে যারা একটু পিছিয়ে ছিলেন, এমনও গিয়েছে রাত 3টা, 2:30টা, 3টাও বেজেছে, মানে জুমের ইউজ শিখিয়ে তাকে কনফার্ম করে মিটিং কিভাবে কন্টাক্ট করতে হবে সেটা করে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে, কিভাবে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করতে পারে, এভাবে চেষ্টা করেছি স্টুডেন্টদের সাথে আমাদের কানেক্টিভিটিটা রাখতে। এখন হয়তো প্রশ্ন জাগবে যে আমরা চেষ্টা করেছি কিন্তু কতজন স্টুডেন্টকে আমাদের সাথে কানেক্ট করতে পেরেছি। একজন স্টুডেন্টও যদি লাভবান হয়ে থাকে সেখানে আমার সার্থকতা, আমি এটা মনে করি। এবং খুব লাকিলি বলতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসোর্স পার্সন হিসেবে আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে ডিগ্রির একটা কোর্সে, ক্লাসিক্যাল সোশ্যাল থট। তো এটা আমি অবশ্যই মনে করি একজন শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, এবং আন্তরিকভাবে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাসিমা আক্তারকে। আপনি আসলে চমৎকার ভাবে বলেন যে এই যে যখন আপনারা শুনলেন যে কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা তার পরের দিন থেকে কিন্তু আপনাদের কার্যক্রম শুরু করে দিলেন। এবং এই যে আপনি যে কথাটা বলেন একটি চমৎকার কথা, যে আমরা তখন থেকে চিন্তা করেছি যে আমাদের একজন ছাত্র যদি উপকৃত হয়, অর্থাৎ আমাদের লক্ষ্য সকল ছাত্র, কিন্তু সেখান থেকে যদি আমরা একজন ছাত্র উপকৃত হয় তাহলে সেখানে আমাদের সার্থকতা। আসলে শিক্ষক হিসেবে আমাদের সেখানে সার্থকতা যে আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা সকলের কাছে পৌঁছে যেতে পেরেছি। এবং নাসিমা আক্তারকে আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও ধন্যবাদ দিব যে আসলে উনি, আমি যতটুকু জেনেছি এবং আমি নিজেও কিন্তু তার কাছ থেকে সহযোগিতা নিয়েছি যে জুম মিটিং এর ব্যাপারে। প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ, যে যখন যে যেভাবে বলেছে সে কিন্তু সেভাবেই সহযোগিতা করেছে। আসলে এখানে যে আমরা একজন শিক্ষক, আমরা মহান, এখানে তার মহানুভূত পরিচয় আমরা কিন্তু সর্বক্ষেত্রে পেয়েছি। তো ধন্যবাদ নাসিমা আক্তারকে। এবার আমি যাব আমাদের আরেকজন শিক্ষক, আমাদের সবার প্রিয় মুখ ইয়াসমিন আক্তার ম্যামের কাছে। যে ম্যাম, আপনি একজন উচ্চ বিদ্যালয় শিক্ষক। আমাদের এই যে করোনাকালীন সময়ে আসলে সবারই একই অবস্থা ছিল, আমাদের প্রাথমিক বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, মাধ্যমিক বলেন, সবাই কিন্তু আমরা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আসলে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, বা আমাদের ভূমিকা কি হবে। তো ওই মুহূর্তে যখন আপনার স্কুলগুলো বন্ধ হয়ে গেল এবং শিক্ষার্থীরা একটা বিপাকে পড়ে গেল যে কি করবে, অভিভাবকরা বুঝতে পারছে না। তো ওই মুহূর্তে আপনার স্কুল এবং আপনি ব্যক্তিগতভাবে আপনারা কিভাবে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করলেন এবং তাদের যে মানসিক সাপোর্ট দেওয়া, এটা আপনারা কিভাবে রক্ষা করলেন, যদি একটু বলেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ রুনা। আমাদের স্কুলে শান্ত হাই স্কুলগুলিতে আমরা কিন্তু প্রথম দিকে আমাদের কাজ যে ভর্তির যে কাজ সেটা অলরেডি আমাদের হয়ে গিয়েছিল। কারণ মার্চের 17 তারিখ স্কুল বন্ধ হলো, তখন মোটামুটি আমাদের কিন্তু আমরা একটু রিল্যাক্স মুডেই ছিলাম। কারণ আমাদের আবার কাজ মানে যে হাই স্কুল ক্লাস যে শুরু হলো, শুরু হওয়ার পরে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে জুন মাসে। তো কলেজের যেটা হয়েছিল যে এসএসসি পরীক্ষার একটা চাপ ছিল, আমাদের কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষা শেষ, অলরেডি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসে। এবং আমরা মাত্র ক্লাস শুরু করছি, বাচ্চাদের সাথে আমাদের মাত্র পরিচয় হচ্ছে, নতুন নতুন যে বাচ্চারা আসছে তাদের সাথে আমাদের পরিচয় হচ্ছে। তো আমাদের একটুখানি চাপ কম ছিল। এবং আমরা কিন্তু মার্চের 17 তারিখে যখন স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের কিন্তু একবারের জন্য মনে হয়নি যে এতটা সময় আমাদেরকে ঘরে বসে থাকতে হবে। আমাদের মনে হয়েছে যে এই এক সপ্তাহের মধ্যে হয়তোবা এই করোনাটা আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, হয়তো স্কুল খুলবে, এত স্কুল খুলবে, এরকম ছিল। তারপরে যখন 17 তারিখের পরে মানে স্কুল প্রায় 15 দিন হয়ে গেল, তখন আমাদের জেএসসি রেজিস্ট্রেশনের একটা কাজ তখন আমাদের চলে আসছে। জেএসসি স্টুডেন্টদের রেজিস্ট্রেশন, 9-এর রেজিস্ট্রেশনের কাজ চলছে। এবং সেই সময়টাতে আমরা আমাদের বাচ্চাদের ফোনের মাধ্যমে, তখন আমরা অনলাইন ক্লাস শুরু করি নাই আমাদের স্কুলে,
অনলাইন ক্লাসও করি নাই, তখন আমরা ফোনের মাধ্যমে বাচ্চাদেরকে জাস্ট, আমরা যারা ক্লাস টিচার ছিলাম, আমাদের স্যার আছেন, স্যার আমাদেরকে এই জুম এর মাধ্যমে আমাদের একটা মিটিং কল করলেন যে আমরা বাচ্চাদের জন্য কি করতে পারি। অ্যাকচুয়ালি তখন আমরা ক্লাস, কিন্তু আমরা এপ্রিল মাস পার হয়ে যাওয়ার পর আমরা আমাদের ক্লাস শুরু করিনি। তখন আমরা বাচ্চাদেরকে জাস্ট মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য ফোনে গার্জেনদের সাথে কথা বলেছি, এবং আপনাদের বাচ্চারা যেন বাইরে না যায়, যে স্বাস্থ্যগত যে বিষয়টা তার ব্যাপারে আমরা কথা বলেছি। এবং থেকে আমাদের যেটা আমাদেরকে বলা হয়েছিল যে বারবার হাত ধোয়া, এবং বাচ্চারা যেন মেন্টালি তারা যেন আপসেট না হয়ে পড়ে, এই ব্যাপারটাই আমরা প্রথম দিকে দেখেছি। পরে মে মাসের দিকে গিয়ে আমরা প্রথম আমাদের জুম ক্লাস শুরু করলাম। এই জুম ক্লাসটা আমাদের যে স্যার আছেন, আমাদের প্রধান শিক্ষক আছেন, তিনি আমাদেরকে নিয়ে, আমাদের চেয়ারম্যান স্যার যিনি গোলাম রহমান স্যার আছেন, তিনি আমাদেরকে বললেন যে বাচ্চাদের তো, কারণ এপ্রিল মাস পার হয়ে গেল, মে মাসে গিয়ে আমাদের ক্লাস শুরু না করলে জুন মাসে হাফ ইয়ারলি পরীক্ষা, তখনই কিন্তু আমরা ঠিক নিশ্চিত নই যে আমাদের মানে পরীক্ষা হবে না, এইরকম নিশ্চিত ছিলাম না। তো আমাদের একটা ধারণাই ছিল যে হাফ ইয়ারলির আগে স্কুল খুলে যাবে, তো হাফ ইয়ারলির পড়াটা অলরেডি 6টা মাস আমাদের চলে যাচ্ছে। তখন আমরা জুম মিটে আমরা ক্লাস শুরু করলাম, এবং এই ক্লাস আমরা প্রথম দিকে শুরু করেছিলাম ক্লাস 8 এবং ক্লাস 10-এর বাচ্চাদের। 10-এর বাচ্চাদেরকে যখনই আমরা প্রথম দিকে ওদের ফোন নম্বর গুলো আমরা নিলাম, নেওয়ার পরে সবাইকে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করলাম। এই বাচ্চাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপ করার পরে তাদেরকে আমরা জুম ক্লাসের মাধ্যমে ক্লাস নিচ্ছি, জুম মিটিং এ। তো এই ক্লাস নেওয়ার পরে আমি আমার একটা ঘটনা বলি, যে বাচ্চা শিক্ষার্থীরা যে কতটা উৎসাহী এই ক্লাস করার জন্য, শিক্ষকদের কাছাকাছি থাকার জন্য। আমাদের স্কুলের একটা ছেলে রাফি নাম, তার কোনো স্মার্টফোন ছিল না, তার যেটা বাটন ফোন ছিল সেই ফোনে সে ক্লাস করতে পারবে না। কিন্তু যখন সে শুনলে যে ক্লাস শুরু হচ্ছে, যাত্রাবাড়ি থেকে ওয়ারিতে তার বোনের বাসা, সেই যাত্রাবাড়ি থেকে, ছেলেটা খুবই গরিব একটা যাত্রাবাড়ি থেকে হেঁটে সে এই ওয়ারি এলাকায় আসতো শুধুমাত্র টিচারদের ক্লাস করার জন্য। ওয়ারি এলাকায় তার বোনের বাসায় এসে সে বসে থাকতো, বসে থেকে বোনের স্মার্টফোন ইউজ করে সে ক্লাস করতো। তো এটা কিন্তু একদিকে আবার তার স্বাস্থ্য ঝুঁকিটাও রয়ে গেছে, যেহেতু সে যাত্রাবাড়ি থেকে এখানে চলে আসতেছে, যাত্রাবাড়ি থেকে হেঁটে হেঁটে আসতেছে, স্বাস্থ্য ঝুঁকি আছে। কিন্তু আমরা তাকে বারবার বারণ করার পরেও সে কিছুতে এটা শুনবে না, সে ক্লাস করবেই। তো এই যে একটা বাচ্চার কথা, আমি একটা শিক্ষার্থীর কথা বললাম, যে একটা শিক্ষকদের ক্লাস করার জন্য যে তারা কতটা উৎসাহী, যে তার স্মার্টফোন নেই, তারপর সে এতটা পথ পাড়ি দিয়ে এসে তার ক্লাসটা করেছে। এবং প্রত্যেকটা বাচ্চা, আমরা জুমে যখন ক্লাস 8-এর এবং ক্লাস 10-এর ক্লাসগুলি করলাম, সব বাচ্চাকে আমরা আনতে পারিনি, কারণ আপনি হয়তোবা জানবেন যে পুরান ঢাকার যে ভালো স্কুলগুলি আছে, যারা একটু ধনী সলভেন্ট ফ্যামিলি, তারা সবাই, একেবারে যারা পুরান ঢাকার মধ্যে যারা একটু সলভেন্ট ফ্যামিলি না, তারাই কিন্তু আমাদের স্কুলগুলিতে পড়ে। তো সেখানে আমরা সব বাচ্চাদের কিন্তু করতে পারি নাই। তো না করতে পারার ফলে অনেক গার্জেন আমাকে ফোন করছিল যে আপা আপনারা জুম মিটিং ক্লাসটা করবেন না কেন। বলছে আমার বাচ্চা এই ডিসক্রিমিনেশন সে একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে আছে, যে টিচাররা হয়তো জুম ক্লাসের মধ্যে সব ক্লাস করে ফেললো, আমরা টিচারদের ক্লাস আর পেলাম না, আমরা সে ক্লাসটা আর পাচ্ছি না। তো তখন আমরা আবার ওই বাচ্চার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে বললাম যে জুমে তোমাদের যে ক্লাস করানো হচ্ছে, তোমাদের কোনো ই নেই, তোমরা কোনো দুশ্চিন্তা করবে না, এই ক্লাসগুলি আমরা আবার স্কুল খুললে আমরা আবার রিপিট করবো, তো তোমার কষ্ট পাওয়ার কিছুই নাই। আপা আমার তো স্মার্টফোন নাই, আমি ক্লাস করতে পারছি না, কোনো সমস্যা নেই, টেনশন নিবে না। তো যাই হোক, এইভাবে আমরা এখনো পর্যন্ত, আমরা এই অ্যাসাইনমেন্টের আগ পর্যন্ত আমরা আমাদের ক্লাসগুলি চালিয়ে গিয়েছি। এবং বাচ্চাদের যে আগ্রহ, এটা দেখে মানে মানে আমরা যে ক্লাসে যে কোনো রকম যে করবো না আগে করবো না, আমরা যারা আর বাকি টিচার যারা ছিলেন তারাও খুবই উৎসাহী, যেহেতু স্টুডেন্টরা খুবই উৎসাহী ছিল, সেক্ষেত্রে আমরাও আমাদের কাজটা চালিয়ে গিয়েছি। ধন্যবাদ রুনা তোমাকে। ধন্যবাদ জনাব ইয়াসমিন আক্তার ম্যামকে। যে আসলে ম্যাম বলেন এই যে করোনাকালীন সময়ে হঠাৎ করে আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আসলে সবাই আমরা যে সমস্যার মুখোমুখি হলাম, তো সেখান থেকে দেখা যায় ইয়াসমিন আক্তার ম্যাম বা তার স্কুল যে পদক্ষেপগুলো নিয়েছে, যেভাবে হোক আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের সাথে সংযুক্ত রাখতে হবে, এবং তারা জুম মিটিং এর মাধ্যমে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, মানে যে কোনো মাধ্যম ব্যবহার করে তারা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করেছেন। অর্থাৎ স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা একটি ছুটি পেয়েছি, মানে এটা ভেবে কিন্তু আমাদের শিক্ষকরা বসে থাকেননি, তারা কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ করেছেন। এবং আমাদের এই যে ছাত্রদের যে মানসিক সাপোর্টটা ওই সময় পাওয়ার কথা, তারা কিন্তু শিক্ষকদের কাছ থেকে পেয়েছেন। তো এই জন্য আমি আমাদের আজকের এই শিক্ষার আলো পেজে টকশো থেকে আমি আমাদের এই সমস্ত শিক্ষকদের বাংলাদেশে যারা আছেন এভাবে তাদের শিক্ষার্থীদের সহায়তা করে যাচ্ছেন, মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছেন, তো তাদের সবাইকে আমি সেলুট জানাচ্ছি।
আর ইয়াসমিন আক্তার ম্যামকেও সেলুট জানাচ্ছি যে তিনি চমৎকার ভাবে তার স্কুল সব শিক্ষকরা মিলে আমাদের শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমি আবার এবার যাব আমাদের আরেকজন আলোকিত মানুষ, গুণী শিক্ষক। আসলে আমিও প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক, আর আমার এখানে এখন যে বক্তা আছেন আমাদের সবার প্রিয় পরিচিত মুখ জান্নাতুল ফেরদৌসী ম্যাম। তিনি একজন আলোকিত শিক্ষক এবং পরিচিত মুখ, ইতিমধ্যে অনলাইন ক্লাস করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন এবং আমার জানা মতে তিনি প্রায় 150টির অধিক অনলাইন ক্লাস নিয়েছেন। তো ম্যামের কাছে আমি একটি প্রশ্ন করব, এই যে আমরা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া করোনাকালীন সময়ে আমরা কিন্তু সবাই একটু আগে যেটা বললাম, আসলে আমরা সবাই এই যে করোনার জন্য প্রস্তুত ছিলাম না, সবাই আসলে বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। তো ওই মুহূর্তে এই যে অনলাইন জগতে প্রবেশ করলেন, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নিতে হবে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে একজন শিক্ষক হিসেবে আপনি কোন চেতনা থেকে, যে আপনি কিভাবে মনে করলেন, কোন চেতনা বা কখন কিভাবে এই অনলাইন ক্লাসে আসলেন, যদি আপনি একটু বলেন প্লিজ ম্যাম। মানে কখন কিভাবে এবং কোন চেতনা থেকে এই অনলাইন ক্লাস আপনি শুরু করলেন? ধন্যবাদ কাজী রুনা ম্যামকে, অসাধারণ উপস্থাপনা। আর এর সাথে আমি আরো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের MA মারুফ সোহেল ভাইকে, যিনি এই অসাধারণ একটি অনুষ্ঠানে আমাকে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন। আসলে কাজ করলে তার একটা স্বীকৃতি অবশ্যই আছে। তা আর যদি আমি নিজের মতো করে কাজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য যদি কাজ করতে চাই বা শিক্ষার্থীদের কাছে যদি থাকার ইচ্ছা করি, তাহলে আমি যে কোনো পরিবেশ থেকে ওদের কাছে আসতে পারি। তো যখন 17ই মার্চে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার আগেই আমরা টিভিতে দেখতে পেলাম যে বাহিরের দেশগুলোতে করোনার খুব মারাত্মক ভাবে করতেছে, যে অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। তো যখন থেকে আমরা টেলিভিশন এগুলো দেখতে শুরু করি, আমরা স্কুলে আমাদের বাচ্চাদেরকে এই সচেতনতা বৃদ্ধির জন্য, মানে আমি নিজে থেকে ওদেরকে ক্লাসে ক্লাসে বলেছিলাম যে বাহিরের দেশে করোনা নামক একটি ভাইরাস আক্রমণ করছে, যা আমাদের জীবন নাশের কারণ হয়ে যাচ্ছে, আমাদের জীবন হুমকির সম্মুখীন। তো আমরা যদি সচেতন থাকি, তো সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। তো ওরা বলেছিল যে আসলে ম্যাম আমরা কি করব। এখানে আমি হাত ধোয়া বা গরম পানি ইউজ করা, ফ্রিজের পানি ব্যবহার না করা। আমি 2 দিন মা সমাবেশও করেছিলাম আমাদের স্কুল বন্ধ হওয়ার আগে, যখন আমি টেলিভিশনে বাহিরের দেশের সমস্যাগুলো দেখছিলাম আর মানে খুব খারাপ লাগছিল, যেটা বাংলাদেশেও আসতে পারে, এরকম প্রাদুর্ভাব থাকতে পারে। তো মায়েদেরকে বলছিলাম যে ওদেরকে হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ফ্রিজের যেন ঠান্ডা পানি না খায়। তো এরকম মানে একটা স্কুলে একটা আতঙ্কের মধ্যে, মানে সব টিচারদের ভিতরে একটা আতঙ্ক ছিল, না জানি বাংলাদেশেও হয়তো এরকম সমস্যা তৈরি হতে পারে। তো এর মধ্যেই তো তখন কি করলো ওরা, সবাই হ্যান্ড স্যানিটাইজার হিসেবে এই আমাদের যে সাবান অথবা আমরা যে হাত ধুই লিকুইড, এগুলো ওরা কি করছে যে ওরা নিজেরাই কিনে ব্যাগে রাখছে। ছোট ছোট সাবান আমি কিনেছিলাম, সবাইকে আমার মনে আছে। ওরা ব্যাগে, আমি কিভাবে বলেছি যে তোমরা যে 5 টাকা দামের যে সাবান আছে, ওই সাবানগুলো তোমরা ব্যাগে ইউজ করবে এবং কি করবে, খাবার আগে হাতগুলো ধুয়ে নিবে। মানে ওদেরকে এইভাবে একটু নির্দেশনা দিতেছিলাম। তো এর মধ্যে তো স্কুল বন্ধ হয়ে গেল। তারপরে আসলে কখনোই ভাবি নাই যে এতটা দিন আমাদেরকে বন্দি অবস্থায় থাকতে হবে। প্রথমে তো খুব আতঙ্কের মধ্যেই ছিলাম, আর ভাবছিলাম যে আসলে কি হবে, পরবর্তী অবস্থাগুলো কি হবে। করোনা তো করোনার সাথে আমরা যদিও পরিচিত ছিলাম না, কিন্তু বহির্বিশ্বের যে আতঙ্কেও যে মানে একেবারে মৃত্যু, যে এত কাছের মৃত্যু একটা মহামারী হিসেবে দেখা দিয়েছিল, ঘরে বসেই মনে হয় সেগুলো খুব, মানে আমার এখনো মনে পড়ে সেই মানে মুহূর্তগুলো, যে আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করেছিলাম যে হয়তো এর মধ্যে বাংলাদেশ যখন আসবে, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানে হয়তো অনেক কিছুরই অভাব আছে। তখন আমরা কিভাবে এত ভালো ভালো দেশ, উন্নত কান্ট্রি গুলো এই অবস্থা, বাংলাদেশের অবস্থাগুলো কি হবে, এরকম ভাবছিলাম। তো এর মধ্যে আমাদের কিছু আলোকিত শিক্ষক, যাদের কথা না বললেই নয়, অসীম কুমার সেন, SM রাব্বি, তারপরে সুবর্ণ রায় লিপা, রূপা মল্লিক, মানে তাহমিনা আফরোজ, এই যে আমরা কিছু টিচার যারা আমরা অল টাইম বাতায়নের সাথে যুক্ত আছি বা আমরা কাজ করে যাচ্ছি, তাদের সাথে আলাপ আলোচনা করেই মানে আমরা ঘরে বসে কি করতে পারি, ভালো লাগছিল না কি করতে পারি,
তখন থেকে এই ভিডিও ক্লাসের জন্য আমরা মানে নিজেরাই ভিডিও ক্লাস নিয়ে কথা বলছিলাম যে কিছু যদি করা যায় বাচ্চাদের জন্য, বা আমরা যদি একটা গ্রুপ করতে পারি। তো সেই হাত ধরেই বাংলাদেশের প্রথম তৈরি হয়েছিল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, যার হাত ধরেই আমার এই অনলাইন ক্লাসে আসা। আসলে তখন মনে হচ্ছিল যে অন্তত আহ, কতগুলো বাচ্চা এখানে আসবে আমি ঠিক তখন আমার জানা ছিল না বা বুঝতে পারি নাই। কিন্তু ইচ্ছা ছিল যে আসলে ঘরে বসে সময় না কাটিয়ে যদি বাচ্চাদের জন্য কিছু একটা করা যায়। আমি আসলে প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষক। গ্রামে আমার স্কুল। আমার অনেক নেট প্রবলেম। দেখা যাচ্ছে যে সবাই অনেক কাজ করছে, কিন্তু আমি নেটের কারণে আমি কাজ করতে পারিনি। আমার মনে পড়ে যে আমি ঘরে বসে আমি কাজ করতে পারি না, আমাকে বাইরে কাজ করতে হয় বসে বসে। সেই বাইরের বাড়ির বাইরে গিয়ে আমাকে কাজ করতে হয়। তারপরেও আমার ইচ্ছা ছিল যে এইভাবে বসে না থেকে কিছুটা সময় তো আমি আমার শিক্ষার্থীদের জন্য ব্যয় করতেই পারি। সেখানে আমার স্কুলের সকল বাচ্চা না হোক, আমার একটা বাচ্চা তো আমার এখানে আমার সাথী হবে, এরকম একটা লক্ষ্য ছিল আমার। আর সেই চেতনা থেকে আমার এই অনলাইন ক্লাসে আসা। অনলাইন ক্লাসে কিভাবে আসতে হয়, লাইভ কিভাবে দিতে হয়, এটা আমার একদমই জানা ছিল না। সেই হিসাবে আমাকে সহযোগিতা করেছিলেন অসীম কুমার সেন, এস এম রাব্বি, হারুন স্যার। মানে আমি তো প্রথমে খালি ভাবতাম যে এটা কি করে সম্ভব। আমি তো অনলাইন লাইভে যাব, আমার এত নেট প্রবলেম, সবাই এত সুন্দর ক্লাস নিবে, আমি নেট প্রবলেমের কারণে লাইভে যেতে পারছি না। তখন কি করলাম, যে আমার পাশের বাড়িতে যেখানে নেটের সমস্যাটা খুব কম হয়, আমি তাদের সাথে আলাপ করলাম যে আপনাদের যে বাড়তি ঘরটা আছে, ওই ঘরটা যদি আমাকে কিছুদিনের জন্য একটু ব্যবহার করার সুযোগ দেন, তাহলে আমি এই তাদেরকে বুঝিয়ে বললাম ব্যাপারটা, যে আমি এইভাবে একটা ক্লাস নিব। ওনারা ভাবছিলেন যে ওনাদের ঘরে বুঝি বাচ্চাদেরকে নিয়ে এসে ক্লাস নিব। তখন ওনারা বললেন যে আসলে এই সময় কিভাবে ক্লাস নিবেন বাচ্চাদের নিয়ে এসে। আমি তখন ওনাকে বোঝালাম যে আসলে বাচ্চাদেরকে নিয়ে এসে ক্লাস নিব না, ঘরে কোনো গ্যাদারিং হবে না, আমি শুধু লাইভ ক্লাসটা নিব, আপনার ঘরে নেটের সমস্যা নেই এই কারণে। তখন ওরা অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে বললেন যে ঠিক আছে আপনি যখন নিতে যাচ্ছেন। তো আমি ওই বাড়িতে গিয়ে তখন আমার হোয়াইট বোর্ড ছিল না। তা কি করলাম যে আমি পাশের স্কুল থেকে আমার হোয়াইট বোর্ড কালেকশন করলাম, হেড টিচারের সাথে ফোন দিলাম। তো ওইখানে ফোনে কথা বলার পরে হেড টিচার বললো ঠিক আছে, আপনি যদি আমার বোর্ডটা যদি কাজে লাগাতে পারেন ঠিক আছে। তো আমি একটা আমার বাচ্চাকে দিয়ে আমি সেই হোয়াইট বোর্ডটা নিয়ে আসলাম। তো এইভাবে একটু একটু করে আমি রুমটা সাজানোর চেষ্টা করলাম, যে একটা হোয়াইট বোর্ড, একটা মার্কার পেন, এগুলো ব্যবস্থা করতে থাকলাম। আর শিখতে থাকলাম কিভাবে অনলাইন ক্লাস নেওয়া যায়। তারপরে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই শিক্ষক নির্দেশিকা, যে শিক্ষক সংস্করণ গুলো ছিল, আমরা পাঠ্যিক উপকরণ তৈরি করলাম। তো ওই আদলে আমরা শিক্ষক সংস্করণ গুলো বাসায় নিয়ে আসলাম। মানে এই যে শুরু হলো আমার পথ চলা। মানে শিক্ষক সংস্করণ আদলে যখন ক্লাসগুলো আমি তৈরি করতেছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর সাথে সাথে দেখা গেল যে দুই একজন শিক্ষার্থী একসাথে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছাত্রছাত্রীগুলো যুক্ত হচ্ছে। এটা একটা তখন একটা খুব মানে খুব ভালো লাগার একটা বিষয় ছিল। তো আমার উপজেলার শিক্ষা অফিসার ম্যাম আমাকে ফোন করে বলেছিলেন, সেই কথাটা আমার এখন মনে পড়ে, যে জান্নাতুল, আসলে কেউ যেটা পারে না সেটা আপনি করে দেখিয়ে দেন। আমার খুব ভালো লাগছে যে এই যে আপনি নিজে থেকে একটা উদ্যোগ নিয়েছেন, আমার শিবালয় উপজেলায় কেউ এই ধরনের একটা উদ্যোগ নেয় নাই, যেটা আপনি নিচ্ছেন এবং সেটা অন্যের বাড়িতে গিয়ে নিচ্ছেন। তো যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন হয়, যদি কখনো মনে করেন যে আপনাকে কোনো সাপোর্ট দেওয়া দরকার, আমাকে বলবেন। তখন আমি ম্যাডামকে বলেছিলাম যে এটা আমার অনেক বড় সাপোর্ট। একজন উপজেলা শিক্ষা অফিসার যখন আমাকে ফোন করে এই কথাটা বলে, এটা আমার জন্য বড় সাপোর্ট ম্যাম। তখন এইভাবে দেখা গেল যে আমার উপজেলার অনেক টিচাররা বলেছিলেন যে এটা কে দেখবে ক্লাস, এটা একটা খামখেয়ালিপনা, কেউ দেখবে না ক্লাস, অযথাই এমবি খরচ বা এটা মানে নিজেকে দেখানোর একটা মানে মাত্র, নিজেকে প্রকাশ করার একটা পথ মাত্র, তাছাড়া কিছু না। কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে আসলে নিজেকে দেখানোই হোক আর এমবি খরচই হোক, এখানে আমি যে লাইভ ক্লাসে যখন আমি আসব, অবশ্যই আমাকে একটু গুছিয়ে চলতে হবে। আমার ভিতরে কিছু থাকতে পারে, গ্যাপ থাকতে পারে, আমাকে সেটা সেখানে পূরণ করতে হবে। এই যে একটা প্রস্তুতি, নিজেকে দক্ষ করার একটা সুযোগ আমি পেয়েছিলাম সেখানে। আমি যখন নিজেকে ধন্যবাদ। দক্ষ করে পেয়েছি,
যে এইখানে প্রথমে তো আমাকে নিজেকে আগে দক্ষ করতে হবে। আসলে আমার শিক্ষক সংস্করণগুলো এখন মুখস্থ হয়ে গেছে। এখন মনে হয় যে আসলে আমি অনেক ভুল করছি। আমার ক্লাসে আমার এই গ্যাপ গুলো ছিল, আমি সেগুলো পূরণ করতে পারিনি। আমার নিজের অনেকগুলো গ্যাপ আমি এখন আমার চোখে ধরা পড়ছে, যে ক্লাসে তো আমি একটা এইভাবে করতে পারতাম, কিন্তু এটা করতে করি নাই। তো এই লাইভ ক্লাস এসে সেটা পেয়েছি। তারপরে যখন অনেকে কমেন্টস করতো, ম্যাম এইখানে একটু এটা হলে ভালো হতো বা এটা দরকার ছিল, এই যে নিজেকে শুধরানোর একটা পথ, এটা আসলে করোনা আমাদেরকে দিয়েছে। করোনা যদিও অনেক সমস্যা, আমাদের অনেক জীবন কেড়ে নিয়েছে, কিন্তু আমাদের দিয়েছে অনেক। কারণ করোনা না আসলে আমরা জুম ব্যবহার করতে পারতাম না, অনলাইন আসতে পারতাম না, স্ট্রিম এয়ার আমরা চিনতে পারতাম না। আমাদের দেখা যাচ্ছে যে একটা অবাক লাগে যে আমাদের উপজেলাতে অনেক হেড টিচার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, কিন্তু অফিসিয়াল নির্দেশে মানে সবার এই জুমে অংশগ্রহণ করতে হবে। আমার যে কি ভালো লাগে যে সবাই এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছে। আমার হেড টিচার ফোন দেয় যে জান্নাতুল তাড়াতাড়ি বলো তো, এই যে স্যার লিঙ্ক দিছে এটা কেমনে কি করব। এই যে শেখার একটা আগ্রহ, সে কিন্তু বয়স্ক টিচার, সে বলে জান্নাতুল বলো তো তাড়াতাড়ি বলো তো এটা কিভাবে অংশগ্রহণ করবো। এই যে আসলে কিছু সমস্যা যখন থাকে তার ভিতরে সমাধান বা তার মধ্যে কিছু সম্ভাবনাও থাকে। করোনার মধ্যে যে সম্ভাবনাগুলো ছিল সেটা আমরা পেয়েছি। আর এখন আমার গর্বের বিষয় যে আমার উপজেলাতে সব শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছে আমাদের উপজেলার পেজে। এবং মানে এখন আমার বলতে ইচ্ছা করে, মানে এখন তারা বলে, আমার উপজেলা শিক্ষা অফিসার বলে যে সবাই তো জান্নাতুলকে খালি টিটকারি করতেন যে কেন এই ক্লাস নিচ্ছে কিছু না, এখন তো দেখেন অধিদপ্তর থেকে নির্দেশ সবাইকে ক্লাস নিতে হবে। তো জান্নাতুল আমাদের মুখ রাখছে না, এই যে কথাগুলো বলে খুব ভালো লাগে আমার। ধন্যবাদ নেট জান্নাতুল ফেরদৌসী ম্যাম, আপনার চমৎকার কথাগুলো আমরা শুনলাম। যে আপনি এই যে একটু আগে বললেন যে আপনি যখন প্রথম ক্লাস শুরু করলেন অনলাইন, আপনার বাড়িতে নেটওয়ার্ক সমস্যার কারণে আপনি কিন্তু পাশের বাড়িতে যে আমরা ফেসবুকের মাধ্যমে আপনার ছবি দেখেছি এবং জানতে পেরেছি বর্ষার কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে আপনি সেই পাশের বাড়িতে যে নেটওয়ার্ক ব্যবহার করে আপনি ক্লাস নিয়েছেন। আসলে আপনার এই অবদানগুলোকে আমরা কোনোভাবে মূল্যায়ন হয়তো করতে পারবো না, ওভাবে আপনাকে কিছু দিতে পারবো না, কিন্তু আমরা শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞ চিত্তে আপনার এই অবদানকে স্মরণ করছি। এবং আপনার শুধু আপনাকে বলবো না, আপনার সাথে আপনার যে প্রতিবেশী, আমাদের যে অভিভাবক আপনাকে সহায়তা করেছে, তার রুমটি ছেড়ে দিয়েছে আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে, আপনাকে ক্লাস নেওয়ার সুযোগ দিয়েছে। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই অভিভাবকদেরকেও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আসলে আমরা যদি এইভাবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলে মিলে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আমরা যদি এগিয়ে যাই, তাহলে করোনা আমাদের কাছে, আবারও বলছি যে করোনা কিন্তু আমাদের কাছে কোনো সমস্যা না, করোনা আমাদের কোনো ব্যাপার না। এই যে আপনি একটি কথা বললেন যে করোনার কাজ আমাদের কাছ থেকে নিয়েছে অনেক, কিন্তু তারপর আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি। এই যে আমরা নিউ নর্মাল লাইফের সাথে পরিচিত হচ্ছি, যে আমাদের নিউ নর্মাল লাইফে আমরা কি করব, আমরা যারা জুম মিটিং কি জানতাম না, তারপর মাস্ক ব্যবহার করতাম না নিয়মিত, সাবান দিয়ে হয়তো এইভাবে হাত ধোয়ার কথা আমরা কখনো চিন্তাও করিনি, কিন্তু আমরা কিন্তু সেগুলো এখন প্রতিনিয়ত করছি, করে যাচ্ছি, অর্থাৎ আমরা সবাই কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি। তো করোনা আমাদের অনেক কিছু নিয়েছে ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যেগুলো আমাদেরকে দিয়েছে, আমাদের সেগুলোকে আরো কিভাবে আমরা এগিয়ে নিতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে আরো উন্নয়ন করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখন আমাদের ভাববার বিষয়। তো আমি এবার যাচ্ছি জান্নাতুল ম্যামকে আবারও ধন্যবাদ দিই, তিনি চমৎকার ভাবে তার সেই অনলাইনের গল্প আমাদের কাছে শোনালেন, যে তিনি কিভাবে অনলাইন জগতে প্রবেশ করলেন, কোন চেতনা থেকে তিনি ক্লাসে যোগ দিলেন। তো ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি যাব আমাদের আবার সেই প্রিয় মুখ জনাব নাসিমা ম্যামের কাছে। আসলে ম্যাম প্রচন্ড পরিশ্রমী এবং প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, আমরা তাকে দেখেই বুঝতে পারছি যে একটু আগে তিনি একটি মিটিং শেষ করে এখনো বাসায় এসে আমার মনে হয় এখনো তিনি হয়তো খাওয়া দাওয়া করেননি, তো তাতেই বসে পড়েছেন। তো আমরা আবারও ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো ম্যামের কাছে আমার একটি প্রশ্ন, এই যে এখন বিদ্যালয়গুলো আসলে আমরা নভেম্বরে আমাদের যে একটা প্রস্তুতি ছিল যে বিদ্যালয়গুলো খুলবে, কলেজ গুলো খুলবে, তো সেখান থেকে আবার আমাদের একটি ঘোষণা আসলো যে আমাদের এখনো খোলার সময় হয়তো হয়নি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কলেজ এবং বিশেষ করে হাই স্কুলগুলো শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে। তো এই যে শিক্ষার্থীরা, এটাও কিন্তু একটা নতুন বিষয়, তারা কিন্তু এই বিষয়টার সাথে বিশেষ করে হাই স্কুল লেভেলের শিক্ষার্থীরা কিন্তু এই অ্যাসাইনমেন্টের সাথে কখনোই পরিচিত ছিল না। তো হঠাৎ করে এই অ্যাসাইনমেন্ট জমা নেওয়া এবং অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে নির্দেশনা হলো, তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনারা যে শিক্ষার্থীদের দিয়ে অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছেন, যে তারা কিন্তু কলেজে যে পৌঁছে দিচ্ছে বা স্কুলগুলিতে গিয়ে কিন্তু পৌঁছে দিচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, তো এই অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার ক্ষেত্রে আপনারা যে আমাদের এখন করোনা কিন্তু আমরা এখনো আমাদের কাছ থেকে চলে যায়নি,
বা এখনো হয়নি, এটা আমরা বলতে পারবো না পুরোপুরি, কিন্তু আমরা কিন্তু এখনো আরো করার বেশি আশঙ্কা করছি, যেহেতু আমাদের সামনে শীত আসছে। তো এই মুহূর্তে যে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা নিচ্ছেন শিক্ষার্থীদের কাছে, তো কিভাবে তাদেরকে দূরত্বে রেখে আপনারা সেই অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, এবং এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পেছনে যে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা, যে এটা যেমন আপনারা কোন কাগজে দিতে হবে, A4 কাগজ বা কোনো হোয়াইট প্রিন্ট কাগজ, এরকম কোনো আপনাদের সরকারি নির্দেশনা আছে কিনা আমরা একটু জানতে চাচ্ছি। ম্যাম যদি বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। জি জি, ধন্যবাদ কাজী রুনা আপনাকে আরো একবার, এবং শিক্ষারালো.com পেজকেও ধন্যবাদ। শিক্ষারালো পেজ .com যে পেজের ভাইয়া এম মারুফ সোহেল ভাইয়া স্যার উদ্যোগ নিয়েছেন বলেই আমরা আজকে একত্রিত হতে পেরেছি, এবং মুগ্ধ হয়ে শুনছিলাম জান্নাতুল ম্যামের যে গল্প। আসলে আমরা শিক্ষক যারা আছি আমরা তো জানি শিক্ষকতা একটি মহান পেশা। আমরা সেই পেশায় নিবেদিত হয়েছি, নিজেদেরকে আমরা উৎসর্গ করেছি পেশার জন্য। তো কাজী রুনা ম্যামের যে প্রশ্নটা তিনি রেখেছেন অ্যাসাইনমেন্টের বিষয়ে, সেই প্রসঙ্গে চলে যাই। যে জাতীয় শিক্ষানীতি যে 2010, সেখানেই কিন্তু আমরা দেখেছি একদম প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে এই যে আইসিটি যে শিক্ষা আমাদের, সেই শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। এবং কোভিড-19 কিন্তু সেটা প্রমাণ করেছে যে আমরা বাংলাদেশের আমরা শিক্ষক এবং শিক্ষার্থী যারা আছি আমরা কিন্তু সক্ষম আইসিটি ব্যবহারে। এবং যে কথাটি বলেছেন রুনা ম্যাম, অ্যাসাইনমেন্ট জমা নেয়া, আমরা কলেজ পর্যায়ে যারা আছি আমরা অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি না। হাই স্কুলগুলোর জন্য নির্দেশনা রয়েছে, মাসে সম্ভবত 2টি 15 দিন অন্তর তাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এরকম একটি নির্দেশনা রয়েছে। মাউসি থেকে আমাদের জন্য যে নির্দেশনা রয়েছে, আমরা জুমে ক্লাস করছি এবং আমরা প্রতিটি ক্লাস শেষে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। একটা লেকচার দেওয়ার পরে আমি স্টুডেন্টদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা আমরা গুগল ক্লাসরুম যেটা রয়েছে তার মাধ্যমে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে থাকি, কিংবা আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা নির্দেশনা দেই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে A4 সাইজের কাগজে। কারণ আমাদের অনার্স বা মাস্টার্স লেভেলে অ্যাসাইনমেন্ট ওরা এটা পরিচিত, সব সময় ওদেরকে নিয়মিত আমরা একটা লেকচার দেওয়ার পরে আমরা টিচার অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, ওদের একটা হোমওয়ার্ক থাকে বা একটা মার্কসও থাকে ওদের এই বিষয়ে। তো ওদের কাছ থেকে আমরা অ্যাসাইনমেন্টটি সশরীরে এখন নিচ্ছি না, ওদেরকে বলেছি আমরা অ্যাসাইনমেন্ট যখন তোমার তৈরি হয়ে যাবে তুমি সেটা ছবি তুলবে, এবং আমাদের যে ইয়ার ভিত্তিক গ্রুপ রয়েছে, অনার্স ফার্স্ট ইয়ারের জন্য একটা গ্রুপ রয়েছে, অনার্স সেকেন্ড ইয়ারের জন্য একটা গ্রুপ রয়েছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স প্রিলি এবং মাস্টার্স শেষ বর্ষ। তো প্রতিটি গ্রুপের মধ্যে ওদেরকে বলা আছে যে ওদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে ওরা ছবি তুলে সেখানে সাবমিট করবে। এই মুহূর্তে আমরা ওদেরকে কলেজ কর্তৃপক্ষ কলেজে আসতে কেন বলছে না, কারণ অনেক দূর থেকে আসবে, ও যখন আসবে ও পাবলিক পরিবহন ব্যবহার করবে এবং কলেজে আমাদের কাউকে না কাউকে সেটা রিসিভ করতে হবে, একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। সুতরাং অধ্যক্ষ মহোদয় এবং আমাদের বিভাগীয় প্রধান যারা রয়েছেন তাদের সমন্বয়ে এটা করা হয়েছে যে আমাদের অনার্স এবং মাস্টার্স লেভেলের যারা স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাসাইনমেন্ট গুলো আমরা আপাতত ছবি আকারে নিচ্ছি, এবং তারা অ্যাসাইনমেন্ট রেডি করে রেখে দিচ্ছে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন কলেজে তারা আসতে পারবে, সে সময় আমরা সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো একসাথে জমা নিয়ে নিব। এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের জুমের মাধ্যমে আমরা টিচার যারা আছি ক্লাস যারা নিচ্ছি সেখানে তো আমরা মূল্যায়ন করছি গুগল ফর্মের মাধ্যমে। এছাড়া আমাদের আরো একটা নোটিশ হয়েছে, দ্বিতীয় বর্ষে যারা এবার উত্তীর্ণ হয়েছে, বিগত যে পরীক্ষা ছিল সেটার ফলাফলের ভিত্তিতে অটো প্রমোশন যেটা পেয়েছে যারা পেয়েছে তাদেরকে আমরা কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি। কোশ্চেন পেপারে তারা বাসায় বসে পরীক্ষা দিবে, ছোট প্রশ্ন, সেটা এক কথায় প্রকাশ কিংবা এমসিকিউ এরকম, সেই প্রশ্নগুলো তারা সংশ্লিষ্ট যিনি গাইড শিক্ষক আছেন আমাদের অধ্যক্ষ মহোদয় আরো একটি চমৎকার কাজ করেছেন, প্রতিটি ইয়ারের স্টুডেন্টকে আমাদের টিচারদের মধ্যে 30 জন বা 40 জন এভাবে করে বিভাজন করে দিয়েছেন। এটা আমাদের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা সহজ হয়েছে, যে ওই 30 জন স্টুডেন্ট আমার নখদর্পে নেই, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছি, তাদের পড়ালেখার বিষয়ে খবর নিচ্ছি, তাদের যে পরীক্ষা নিচ্ছি সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক শিক্ষক যিনি আছেন তিনি প্রশ্ন করে পরীক্ষা কমিটির কাছে জমা দিচ্ছেন, পরীক্ষা কমিটি সেই স্টুডেন্টদের কাছে আবার প্রশ্নগুলো পৌঁছাচ্ছেন। আমাদের এখন যে কোভিড-19 সিচুয়েশন এখানে এইভাবে সমন্বয় করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা নিরুৎসাহিত করছি আমাদের স্টুডেন্টদেরকে কলেজে সশরীরে আসার জন্য। ধন্যবাদ।
ধন্যবাদ নাসিমা আক্তার ম্যামকে, যে তিনি যেটা বললেন যে এই যে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ আমরা অবশ্যই নিচ্ছি। এবং এই যে নতুন যে একটা কথা বললেন যে আমরা কিন্তু গুগল ফর্ম ব্যবহার করছি, আসলে এই জিনিসটা কিন্তু আমরা তো ওইভাবে পরিচিত ছিলাম না বা বিষয়টা বুঝতাম না। আমরা অনেক শিক্ষকরাই কিন্তু বিষয়টার সাথে পরিচিত ছিলাম না, কিন্তু এই যে তিনি বললেন যে ছাত্রদের কিন্তু সেই গুগল ফর্মের সাথে তারা পরিচিত করাচ্ছে এবং সকলকে সেখানে সংযুক্ত করার একটা তাদের চিন্তা ভাবনা রয়েছে, এবং তারা তাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে কিভাবে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া যায় বা কিভাবে বোঝানো যায় সেটা কিন্তু তারা অলরেডি করে দিয়েছেন। তো এভাবে চলবে। আমরা আমাদের শিক্ষার্থীরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা শিক্ষকরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সকল কিছু বিবেচনা করে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। তো আমি এবার আমাদের জনাব ইয়াসমিন আক্তার ম্যামের সাথে, আসলে ম্যামের সাথে ম্যামের যখন বিদ্যালয়গুলো ছবি দেন, তিনি শিক্ষার্থীদের সাথে তার চমৎকার একটি সম্পর্ক আমরা দেখতে পাই, যে শিক্ষার্থীরা তাকে জড়িয়ে ধরছে, তিনি কখনো শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে যাচ্ছেন। এই যে আসলে ম্যাম যে শ্রেণী থেকে হয়তো পড়াশোনা, তার মাধ্যমিক বিদ্যালয় যেটা আমরা বলতে বুঝি যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, এই সময় কিন্তু শিশুরা বা আমাদের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকের প্রতি সান্নিধ্যটা অনেক বেশি কামনা করে। তাদের বাবা মায়ের কাছ থেকে আমি মনে করি যে শিক্ষক এবং বন্ধু বান্ধব, তো সেই মুহূর্তে যখন করোনাকালীন সময় বন্ধ হয়ে গেল, তাদের এই যে যোগাযোগ বিচ্ছিন্ন, ফোনে তারা কথা বলছেন। তো আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, হ্যাঁ ম্যামের স্কুলে ম্যাম অনলাইন ক্লাস পরিচালনা করছেন এবং তারা সকলে মিলে সেভাবেই শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। প্রশ্ন, এই যে শিক্ষার্থীরা স্মার্টফোন ব্যবহার করছে, আমরা কিন্তু তাদেরকে স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত করে তুলছি এবং তারা এই অনলাইন ক্লাসগুলো করার জন্য দেখা যাচ্ছে বাবা মার হয়তো করোনাকালীন সময় কিন্তু স্মার্টফোন গুলো বাচ্চাদের হাতে দিচ্ছেন। তো এই যে শিক্ষার্থীদের হাতে যে স্মার্টফোন গেছে, তারা যে প্রপার ইউজ যাতে করে, সেক্ষেত্রে আপনারা আপনার বিদ্যালয় থেকে বা আপনি যাতে আমাদের শিক্ষার্থীরা স্মার্টফোনের কোনো অপব্যবহার না করে, কারণ আমরা জানি যে স্মার্টফোনে কিন্তু একজন শিক্ষার্থী ইচ্ছা করলে তাদের যে এখন বয়স, সেই বয়সে কিন্তু তারা অনেক কিছু এটা অপব্যবহারও করতে পারে। এই অপব্যবহার যারা না করে এবং তারা যেন নিশ্চিত ব্যবহারটা করতে পারে, প্রপার ইউজটা করতে পারে, তো এক্ষেত্রে আপনি আপনার শিক্ষার্থীদের সাথে বা অভিভাবকদের সাথে কতটুকু মানে তাদের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এ ব্যাপারে আপনি তাদের সাথে কোনো আলোচনা করেছেন কিনা, বা তাদেরকে কি পরামর্শ দিয়েছেন কিনা যে স্মার্টফোনটা আমরা আসলে কতক্ষণ ব্যবহার করবো, এই কাজগুলো দেখবো। তো এই এই ব্যাপারে আপনি আপনার অভিভাবকদের সাথে বা শিক্ষার্থীদের সাথে কি আলোচনা করেছেন, জনাব ইয়াসমিন আক্তার ম্যাম? হ্যাঁ, ধন্যবাদ রুনা। আমি জান্নাতুল আপাকে ধন্যবাদ দিই যে শিক্ষক হিসাবে তার যে বলেছে যে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যে যতটুকু পেরেছি তো তার যে করার চেষ্টা করি আমরা শিক্ষক সমাজ এবং আমরা সবাই নিজেকে। আপা যেটা বললেন যে সে অনেক দূর দূরান্ত স্কুল থেকেও মানে বাচ্চারাও তার সাথে যোগদান করেছে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা শিক্ষক যারা আছি তারা কিন্তু আমরা গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদেরকে মনে করি, তাই না? যে আমরা কোনো একটা নির্দিষ্ট একটা গণ্ডির শিক্ষক না, আমি কোনো একটা নির্দিষ্ট স্কুলের শিক্ষক না। ওই বয়সে আমার যে হাই স্কুলের বাচ্চা 6 থেকে 10 পর্যন্ত যে এই বাচ্চা, এরা আমি যেখানেই এই বয়সে বাচ্চাদের দেখি দেখি না কেন আমার কাছে মনে হয় আমি এদের টিচার, আমি এদের শিক্ষক। এই যে আমাদের শিক্ষকদের মধ্যে যে এইটা একটা মন মানসিকতা এরকম। আমি এখানে একটু আমার আমি তোমার প্রশ্নের আগে আমি একটু বলে নিই। আমি যখন চেন্নাইতে এয়ারপোর্টের লাইনে দাঁড়িয়ে আছি, তো তখন জেএসসি পরীক্ষার আগ মুহূর্তে একটা বাচ্চা ও বলছে যে ও যাবে, 2 মাস সে হসপিটালে ছিল। তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাসের জন্য। ওই মুহূর্তে আমি বাচ্চাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টেন্স শেখাচ্ছি যে তোমার তো 2টা মাস চলে গেল অলরেডি, হ্যাঁ তুমি তো জেএসসি পরীক্ষা দিবা, সামনে তোমার জেএসসি পরীক্ষা। ওই মুহূর্তে আমি তাকে টেন্স শেখাচ্ছি, তাকে আমি এই রাইট ফর্ম অফ ভার্ব শেখাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না এটা তো এখন দরকার, এই তো 2টা মাস তার ভিতর থেকে চলে গেছে। হ্যাঁ, সেইখানে সেই অবস্থাতেও মানে আমরা শিক্ষকরা কিন্তু প্রতি মুহূর্তেই সেটা কোনো ই নেই। সেটা জান্নাতুল আপা এবং তার নিজের যে অভিজ্ঞতার কথা বললেন খুব ভালো লাগলো। আর আপার সে কলেজে যে তিনি আছেন তা আপার কথা বলি, অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করেছিল, অ্যাসাইনমেন্ট আসলে আমরা হাই স্কুলের টিচাররা নিচ্ছি। আপার সাথে আমি তোমার ওই প্রশ্নের উত্তরটা একটু দিই। অ্যাসাইনমেন্টে আমরা যখন A4 কাগজে নিচ্ছি এবং মাউসি থেকে আমাদেরকে বলা হয়েছে সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, আমরা প্রতি শনিবার বাচ্চাদেরকে আনি, এনে অ্যাসাইনমেন্টটা দিই এবং অভিভাবকরাই বেশি আসে, তবে কয়েকজন শিক্ষার্থীও আসে। আমরা বুথ করে দিয়েছি যে 6 এর এ সেকশনের জন্য এই বুথে এসে তারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, আরেকটা বুথ করা হয়েছে ওখান থেকে তারা আবার নিয়ে যাবে। এই ক্লোজ ওয়াইজ তারা এসে এসে নিয়ে যাবে যাতে অন্তত শারীরিক দূরত্বটা মেনটেন করতে পারি আমরা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যেটা প্রশ্ন ছিল স্মার্টফোন। এই স্মার্টফোনে আমরা কিন্তু সব সময় অভিভাবকদের এই পর্যন্ত এই করোনার আগ পর্যন্ত
স্মার্টফোন বাচ্চাদের হাতে, বিশেষ করে হাই স্কুলের বাচ্চাদের হাতে না দেওয়ার কথাই আমরা বলেছি, এবং কিছুতে এদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, এরকম একটা নির্দেশনা প্রতিটা অভিভাবকদের কাছে আমরা সবসময় বলতাম। আপনার বাচ্চাটাকে স্মার্টফোন কিনে দিবেন না, আপনার বাসায় যে স্মার্টফোন আছে তাকে ধরতে দিবেন না, এরকম। যে এবং সে যদি গুগলে কোনো কিছু সার্চ করে আপনি তার প্রতি মুহূর্তে তাকে থাকবেন, দেখবেন। কিন্তু এই করোনা প্যান্ডামিকে পুরো সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে অভিভাবকদের আমরা বলছি যে আপনি, আপনার হয়তোবা কষ্ট হবে, আপনার সংসার চালাতে কষ্ট হবে, তারপর আপনি একটা স্মার্টফোন কিনে দেন তাকে, আপনি একটা স্মার্টফোন কিনেন। দেখো, একটা একটা প্যান্ডামিক আমাদের যে এতদিনকার যে কনভেনশনাল যে স্টাইলটা, আমাদের লাইফ স্টাইলটা পুরোটা কিন্তু চেঞ্জ করে দিল। যেটা আমরা আগে ওদেরকে ফরবিডেন করতাম সেটাই এখন তাদেরকে আমরা এনকারেজ করছি। তো গার্জেনদের যেটা আমরা টিচাররা যেটা করেছি যে আমরা কখন জুম ক্লাসটা নিব। হ্যাঁ, এই জুম ক্লাসটা নেওয়ার বেলে আমরা তাদেরকে কিন্তু বলে দিয়েছি যে আমরা এইটুক সময় থেকে এইটুক সময় তাদের জুম ক্লাসটা আমরা নিব। ওই সময়টা আপনি আপনার স্মার্টফোনটা তার হাতে দিবেন, এবং সেই সময়টাতে স্মার্টফোন এবং ওই সময়টা দেয়, গার্জেনরা কিন্তু খুব খুশি থাকে যে এইটুকু সময় সে শিক্ষকের কানেকশনে থাকছে, এবং এইটুকু সময় আমার বাচ্চাটা অন্য কোনো কিছুতে থাকছে না, অন্তত ভালো কিছু শিখছে, অন্তত কিছু না শিখলেও খারাপ কিছু থেকে সে বিরত থাকছে। এটা কিন্তু অভিভাবক কিন্তু এটা নিশ্চিত থাকে যে না, এটুকু সময় আমি জুম ক্লাস আমার বাচ্চাটাকে দিয়েছি, নিশ্চিত আমি। আর এই যে বাচ্চারা যখন ঘরে বসে করবেটা কি, কিছুই তো করার নেই তাদের, আমরা তাদেরকে বাইরে বেরোতে দিচ্ছি না, খেলতে দিচ্ছি না। তারপরে সংসদ টিভিতে যে ক্লাসগুলি হচ্ছে, এই ক্লাসগুলি তুমি মনে করো স্কুলের যে ক্লাসরুমে কিন্তু ইন্টারাকশন করার একটা স্কোপ থাকে, এবং আমরা সেখানে ক্লাস করি, আমাদের প্রায় 40 মিনিটের একটা ক্লাসে প্রায় 20 মিনিট সময় কিন্তু আমরা বাচ্চাদের সাথে গল্প করে করে ক্লাসটা নিই, এবং তাদের এটা কিন্তু খুব মেন্টাল একটা স্ট্রেস থাকে না একটা ক্লাসে। কিন্তু সংসদ টিভির ক্লাসগুলো, এই ক্লাসগুলিতে কিন্তু ওইভাবে সুযোগ হয় না, কারণ আমি ইন্টারাকশন স্কোপটাকে পাচ্ছি না, ফিডব্যাকটা পাচ্ছি না। একটা রেকর্ডেড ক্লাস আমি দিচ্ছি, তারপর আমি বাচ্চাদেরকে গার্জেনদেরকে বলে দিয়েছিলাম স্মার্টফোনটা যে আমরা এই সময়টা আমরা ক্লাস দিব, এবং আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলি আমাদের স্কুলের যে ফেসবুক পেজে দেয়া আছে, এই ফেসবুক পেজের ক্লাসগুলি আপনারা, বাচ্চারা যে আগে যে সময়টা সন্ধ্যাবেলাতে তারা যে পড়তে বসতো, ওই সময়টাতে আপনি স্মার্টফোনটা দিবেন তার হাতে, এবং তার হাতে দেওয়ার পর আপনি কিন্তু পাশে বসে থাকবেন। আপনার সারাদিনে যে কোয়ালিটি টাইমটা কিন্তু তাকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার সারাদিনের কাজটা শেষ করেন, শেষ করে সন্ধ্যাবেলা আপনি যখন বাচ্চাটাকে স্মার্টফোন দিচ্ছেন, আপনি ওই সময়টা পাশে বসে থাকেন, যে সন্ধ্যাবেলাতে আমরা রেকর্ডেড যে ক্লাস আছে আহ আমাদের ফেসবুক পেজে, সেই ক্লাসটা দেখবে। আর জুম ক্লাসটা হচ্ছে আমাদের, যেহেতু তারা বাইরে চলে যাবে এবং আমাদের বাচ্চাদের তো নিজস্ব স্মার্টফোন নাই, কারণ তো ওরা অভিভাবকদের ফোনটাই কিন্তু তারা ইউজ করে। তো ওই ক্লাসটা আমরা তাদের যে অফিসে যাওয়ার আগ মুহূর্তে আমরা ক্লাসটা নিতাম 9টা থেকে 10টা, এক এক দিন এক এক টিচার, আমরা ওইভাবে তার রুটিনটা তাদের হাতে পৌঁছে দিছি যে এই সময়ে এই সময় তাদের জুম ক্লাসগুলি হবে, এবং ওইটুকু সময়ে কিন্তু আপনারা তাদেরকে স্মার্টফোনটা দিবেন। এবং আমি যেটা বাচ্চাদেরকে যেটা বলি, হ্যাঁ আমি স্মার্টফোন কিন্তু বাচ্চাদের দেওয়ার পক্ষে। আমার ঘরেও একটা হাই স্কুলের বাচ্চা আছে, এবং সেই বাচ্চাটা, আমার যে ছেলেটা ক্লাস 8-এ পড়ে, কি করবে সে? আমি ধর স্কুল টিচার, আমি তাকে এই যে দুপুরবেলা তাকে আমি আমি বাংলায় গান গাই, সেই গানটা আমি তাকে পুরো মুখস্থ করালাম, সেই গানটা আমি নিজে, যদিও আমি গায়িকা না, তারপরে তাকে আমি গানটা শিখালাম। তা আমি শিক্ষক হিসাবে আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি যে না, আমার বাচ্চাটাকে আমার কোয়ালিটি টাইম দিতে হবে। আমার অভিভাবকরা তো এই ধরনের, তারা প্যারেন্টাল ট্রেনিং তাদের নাই, তাই না? যেটা আমরা শিক্ষকরা কিন্তু একটা প্যারেন্টাল ট্রেনিং আমাদের অটোমেটিক্যালি হয়ে যায় না, বাচ্চাদেরকে আমি এইভাবে আমাদের বিল্ড আপ করতে হবে, লুক আফটার করতে হবে তাদের। কিন্তু আমাদের অভিভাবকরা কিন্তু সেই প্যারেন্টাল ট্রেনিংটা নাই, একটা বাচ্চাকে কিভাবে কোয়ালিটি টাইম দিতে হবে সেই জিনিসটা নাই। তো তারপর আমি বাচ্চাদেরকে, গার্জেনদেরকে বলি তাদেরকে আপনি মুভি দেখতে দিবেন, টিভিতে মুভি দেখতে দিবেন। একটা মুভি দেখলে তার নিচে যে স্ক্রিনে যেই থাকে, যে ইংলিশে থাকে, সেটা মুভি দেখতে দিবেন, কার্টুন দেখতে দিবেন, বাচ্চাটা করবে, আপনি দিবেন। কিন্তু স্মার্টফোনটা এত গোপনীয় একটা ব্যাপার, যে কোনো সময় মুহূর্তের মধ্যে কিন্তু সে কি করতে পারে, স্কিপ করতে, এক জায়গা থেকে চলে যেতে পারে, মুভ করতে পারে। তো স্মার্টফোনটা দেওয়ার বিষয়ে আমি তাদেরকে বলে দিয়েছি যে ক্লাস ছাড়াই স্যার আপনি তাকে স্মার্টফোন দিতে দিবেন না। কিন্তু এখন এই অ্যাসাইনমেন্টের সময় যখন এলো, এই অ্যাসাইনমেন্টের যে সাবজেক্ট গুলি দেওয়া হচ্ছে, এগুলি কিন্তু স্মার্টফোনে সার্চ করা ছাড়া, বই থেকে দেয়া হচ্ছে 7 পর্যন্ত, 8, 9 এই দুইটা ক্লাসে সে কিন্তু স্মার্টফোন তাকে ইউজ করতে দিতেই হবে, না দিয়ে সে কিন্তু পারবে না। স্মার্টফোন থেকে সে গুগল থেকে একটা সার্চ করে না করে সে দিতে পারবে না। তো এই ব্যাপারটা যতটুকু পারি গার্জেনদের সাথে ফোনে আলাপ করে, তারপর অ্যাসাইনমেন্ট যখন দিতে আসে তখন আমি বাচ্চাদেরকে এভাবে বলি, শিক্ষক অভিভাবকদের বলে দিয়েছি যে আপনারা এভাবে করে বাচ্চাদেরকে এইটুকু সময় আপনি দিবেন, এবং যখনই দিবেন তখনই আপনি পাশে বসে থাকবেন। কারণ এই বয়সটা নষ্ট হওয়ার এত বড় একটা সুযোগ, এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যদি আপনি আপনার বাচ্চাকে যদি আপনি একটু লুক আফটার করতে পারেন,
তাহলে হবে না। কলেজের স্টুডেন্টদের কিন্তু এভাবে দেখতে হয় না, কিন্তু হাই স্কুলের বাচ্চাদেরকে কিন্তু খুবই চোখে চোখে রাখতে হয়, যেহেতু তারা এই 8 থেকে 9 পর্যন্ত, 7, 8, 9, 10 যে বাচ্চা, 6 এর বাচ্চারা ঠিক আছে, এরা মনে করো মায়ের সাথে না হলে দেয় না, মায়ের একটু ভয় পায়, হ্যাঁ, কিন্তু 7 এর, আমাদের এখনকার যুগের 7, 8, 9 এই 3টা ক্লাসের বাচ্চাদেরকে লুক আফটার করা, এদেরকে স্মার্টফোন থেকে, স্মার্টফোনে কোয়ালিটি কোনো কিছু দেখানো, এটা গার্জেনদের সারাক্ষণ ছাড়া, নজরদারি ছাড়া কিছুতে সম্ভব না। তো সে ব্যাপারটা আমরা যখনই তারা এসএমএর প্রতি সপ্তাহে দিতে আসছে, তাদের বলছে হ্যাঁ আপনারা স্মার্টফোন দিবেন, কিন্তু আপনারা অবশ্যই তাদেরকে কিন্তু আপনারা নজরে রাখবেন আপনার বাচ্চা কি দেখছে, সে কি গুগলে কি সার্চ করছে, অ্যাসাইনমেন্টের কপিতে কি, যে টপিকসটা সেটাই কি সার্চ করছে, নাকি অন্য কোনো কিছু সার্চ করছে। এটাই ওকে চালিয়ে যাচ্ছি এখন, তারপরে দেখা যাক কতটা। ধন্যবাদ। না, ধন্যবাদ ইয়াসমিন আক্তার ম্যামকে। তিনি আসলে খুব সুন্দর করে বলেছেন যে এই যে আমাদের স্মার্টফোনটা, যেটা আমরা একসময় আমাদের শিশুদেরকে অনুৎসাহিত করতাম, অর্থাৎ আমরা কিন্তু সবসময় বলতাম যে তোমার এখন বয়স হয়নি বা স্মার্টফোনটা তোমার জন্য এখন প্রযোজ্য নয়, কিন্তু এই যে প্যান্ডামিক টাইম, যেটা করোনাকালীন এই সময়তে, তখন কিন্তু আমরা নিজেরাই আমরা কিন্তু তাদের হাতে তুলে দিচ্ছি, এবং প্রয়োজন বলেই এটা তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখা যায় একটা অ্যাডও কিন্তু টিভিতে দেখেছি যে নে বাবা থাক, ঘরে থাক, তাও তুই মোবাইল নিয়ে থাক, তাও ঘরে থাক। অর্থাৎ আমাদের ঘরে আমাদের সন্তানদেরকে বসিয়ে রাখার জন্য, তখন কিন্তু আমরা ইচ্ছে করি, যে সময়টা আমরা বলতাম যে না টিভি এত সময় দেখা যাবে না, কিন্তু এখন এরকম একটা পর্যায়ে এসে পড়েছিলাম আমরা, যে না বাবা তুমি যতক্ষণ পারো তুমি টিভি দেখো, আমার এতে কোনো বাধা নেই, কিন্তু তুমি ঘরে থাকো। তো ওইরকম একটা মুহূর্তে লেখাপড়ার কথা চিন্তা করে তো আমরা যখন আমাদের সন্তানদের হাতে এই যে স্মার্টফোন তুলে দিলাম, তো ম্যাডাম চমৎকার করে বললাম যে আমাদের তারা অভিভাবকদেরকে বারবার সচেতন করছেন যে আপনি আপনার সন্তানের পাশে থাকুন, আপনার সন্তান কি করছে। হয়তো আমরা জানি, হ্যাঁ, আমাদের অনেক অভিভাবক লেখাপড়া জানে না, তার সন্তান কি সার্চ করছে হয়তো সে বুঝতে পারছে না, কিন্তু তার সামনে যে একটা ছবি আসছে, তিনি যদি অভিভাবক হিসেবে সামনে দাঁড়িয়ে থাকেন, তখন কিন্তু তার সন্তান আর কোনো সাহস পাবে না যে আমি আমার লেখাপড়ার বাইরে অন্য কিছু সার্চ করি। আর যেটা বললেন যে আমরা একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছি যে এই সময়টাতে আমাদের ক্লাস হবে, সেটা তারা অভিভাবকদেরকে অবগত করেছেন যে আপনার সন্তান যেন এই সময়ের বাইরে সেই মোবাইলের কাছে না যায় বা মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নিবেন। এটা কিন্তু আসলে চমৎকার উদ্যোগ। তো সেই সাথে আমি আমার অভিভাবকদের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও বলবো যে এখন কিন্তু আপনারা সব সময় আমাদের সাথে পাশে ছিলেন এবং আপনার সন্তানের মঙ্গল চেয়েছেন, তো এই সময়টাতে অবশ্যই এই বিষয়গুলো আমরা শিক্ষকরা না যতটুকু দেখতে পারবো, তার চেয়ে কিন্তু আপনাদের ভূমিকা এখানে অনেক বেশি, অনেক অনেক বেশি, যে আপনি আপনার সন্তানের পাশে থাকবেন, আপনার সন্তানটি কখন কিভাবে মোবাইল ইউজ করছে সে বিষয়টি আপনি তদারকি করবেন, একজন মা হিসেবে বা একজন বাবা হিসেবে, অথবা আপনার বড় ভাই বোন হিসেবে যে আছেন, সকলের কাছে এটা আমাদের বিনীত অনুরোধ যে এই বিষয়টি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। যেহেতু স্মার্টফোনের ব্যাপারটি এখন আমাদের তাদের হাতে না দিয়ে উপায় নেই, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমরা, এবং আমরা আমাদের সন্তানদের কাছে অনুরোধ করবো, আমাদের সেই স্নেহের শিক্ষার্থীদের কাছে, অবশ্যই তোমাদের শিক্ষকরা যেভাবে বলছেন তোমরা সেভাবে এটাকে ইউজ করবে, সেভাবে তোমরা স্মার্টফোনটা তোমরা দেখবে। আর ম্যাম যে আরেকটি কথা বলেন যে তার স্কুলের যে অ্যাসাইনমেন্টের বিষয়টি, সে বলছেন যে নির্দিষ্ট বুথ করে দিয়েছেন প্রত্যেক শ্রেণীর জন্য, এবং তার সেই বুথের মাধ্যমে কিন্তু যে এখান থেকে নিবে আবার এখানে জমা দিবে, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে শারীরিক দূরত্বটা তাদের বজায় থাকে এবং তারা কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সে বিষয়টাও কিন্তু তারা স্কুল থেকে দায়িত্ব নিয়েছেন এবং সেভাবে করছেন। তো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আসলে এইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে, এই করোনার কালীন সময় যাতে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া হয়, সেদিকটা কিন্তু আমরা এভাবেই সকলে মিলে চালিয়ে যাব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানে যারা চমৎকার চমৎকার মন্তব্য করছেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করছেন, আপনাদের আসলে কে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না আপনাদেরকে। এই যে যারা আছেন আমরা দেখতে পাচ্ছি জাহানারা খান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা রায় লিপা, তারপর মেঘনা সানজিদা, চমৎকার চমৎকার কমেন্ট করে কিন্তু আমাদের আজকে যে অতিথিরা আছেন আমাদের সবাইকে উৎসাহিত করছেন। তো আপনাদের আপনাদের অবদানকে, এই যে আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা আমাদের কথাগুলো শুনছেন, আমাদের ভাবনাগুলো শেয়ার করছেন, সেক্ষেত্রে আপনাদের সবাইকে, দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি সেলুট। তো আমি এবার আবার যাচ্ছি আমাদের সেই জান্নাতুল ম্যামের কাছে। তো জান্নাতুল ম্যামের কাছে আমার একটি প্রশ্ন। ম্যাম, এই যে আপনি বললেন আপনি অনলাইন ক্লাস করছেন, প্রতিনিয়ত আপনার বিদ্যালয়গুলো খোঁজখবর নিচ্ছেন, শিক্ষার্থীদের পাশে থাকছেন, তো আমরা আমাদের কিন্তু ডিসেম্বর 19 তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, হয়তো ডিসেম্বর 19 তারিখে পরে আমরা আশা করছি আমাদের বিদ্যালয়গুলো খুলে যাবে, আমাদের বিদ্যালয়গুলো আবার সেই আমাদের প্রিয় শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে, আমরা আমাদের প্রিয় প্রাঙ্গণে ফিরে যাব।
আমরা কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন দেখছি যে আমরা কবে আমাদের সেই শিক্ষার্থীদের জড়িয়ে ধরবো, কবে আমাদের প্রাঙ্গণে ফিরে যাব। তো এই যে আমাদের প্রাঙ্গণে ফিরে যাওয়ার যে আমাদের একটি প্রস্তুতি, আমরা 19শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। তো এই ক্ষেত্রে আপনার বিদ্যালয় বা আপনি একজন শিক্ষক হিসেবে, যেহেতু আপনার শিক্ষার্থীরা আপনার বিদ্যালয়ে আসবে, আমরা আবার ক্লাসে যাব, তো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা বিবেচনা করে আপনি আপনার বিদ্যালয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছেন যে আমাদের শিক্ষার্থীরা যাতে ক্লাসে এসে, আপনার স্কুলের প্রধান শিক্ষক, আপনার সহকারী শিক্ষক সকলে মিলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সুরক্ষায় আপনারা কি ভূমিকা নিয়েছেন যদি একটু বলেন। ধন্যবাদ আপা, অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এটা আমাদের স্কুল খোলার পরবর্তী সময়ের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা পেয়েছি। তো সেই হিসাবে আমরা এখন প্রতিদিন টিচাররা 2-1 জন করে স্কুলে যাচ্ছি। সেখানে প্রত্যেকটা শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকছে, তারপরে আমরা সেখানে বাচ্চাদের হাত ধোয়ার জন্য আমরা বিভিন্ন সরঞ্জাম এদিকে কিনেছি। তারপরে এখানে হাত ধোয়ার জন্য আমরা ওই দেখা যাচ্ছে যে মসজিদে যেমন হাত ধোয়ার জন্য অনেকগুলো ব্যবহার করা হচ্ছে, যে ট্যাপ ব্যবহার করা হচ্ছে, আমাদের বিদ্যালয়ে অলরেডি সেগুলো নির্মাণ করা হয়ে গেছে। যেখানে বা আমাদের স্কুলের বিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে 602 জন। তো অনেক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে, এই জন্য আমরা সেখানে 15 থেকে 16টি ট্যাপ আমরা অজুখানার মতো ব্যবস্থা করেছি। তারপরে সেখানে হ্যান্ড ওয়াশ, তারপরে প্রচুর পর্যাপ্ত পরিমাণের মাস্কের বক্স আমরা সেখানে রেখেছি। তারপরে বিভিন্ন ধরনের যেগুলো সরকার থেকে আমাদেরকে নির্দেশনা দেয়া হচ্ছে, প্রধান শিক্ষক প্লাস সহকারী শিক্ষক সবাই মিলে আমরা সেগুলো এখন নিয়মিত 2-1 জন করে করে বিদ্যালয়ে যাচ্ছে এবং সেগুলো তদারকি করছি, যাতে বিদ্যালয় খোলার পরে আমাদেরকে কোনো কিছু করতে হিমশিম না খেতে হয়। এখানে লিকুইড গুলো ব্যবহার করা হচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণে এগুলো আমরা কিনে রাখছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে কার্যক্রম এখন থেকে আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে, কারণ আমরা যেহেতু স্কুলে যাচ্ছি, আমাদের অফিসিয়াল কাজের জন্য আমাদের যেতে হচ্ছে বিদ্যালয়ে, যার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা নিয়মিত এখানে চালিয়ে যাচ্ছি। এবং সেগুলো আমরা কি করেছি যে আমাদের টিচারদের মধ্যে আমরা বন্টন করে নিয়েছি, কর্মবন্টন যেটা বলে। সেখানে আমরা দেখা যাচ্ছে যে একজন একটা কাজ করতে গেলে সেটা আমার লোড হয়ে যাবে, আমরা এখানে টিচার আমরা ভাগ করে নিয়েছি আমাদের কাজগুলো, যার জন্য আমাদের কার্যক্রমগুলো সুন্দরভাবে হচ্ছে। এবং অফিসিয়াল ভাবে উপজেলা শিক্ষা অফিসার, মানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাঝে মাঝেই আমাদের উপজেলাতে বিভিন্ন স্কুলগুলো পরিদর্শন করছে, যার জন্য আমার মনে হচ্ছে আসলে বিদ্যালয় খুলুক, এটা আমাদের স্বপ্ন। কারণ আর ঘরে থাকতে ভালো লাগছে না, শিক্ষার্থীদের নিয়ে কাজ করার যে এটা আসলে চাকরি জীবনে 15 বছর চলছে, এই চাকরি জীবনে এত বড় ছুটি পাইনি, আশাও করিনি যে এত বড় ছুটি পাবো। আসলে এই ছুটিটা কাটিয়ে নিচ্ছি ওদের সাথে ঘরে বসে, কিন্তু খুব একসময় খুব খারাপও লাগে। যেমন আমাদের ন্যাপ কর্তৃক যে এইগুলো দিয়েছে, আমরা সেগুলো কি করছি, মোবাইলের মাধ্যমে ভিজিট করছি, মোবাইলে পড়াশোনা করছি। আবার কি করছি, যেগুলো মোবাইলে আমরা পাচ্ছি না সেগুলো বাসায় গিয়ে আমরা সেগুলো ওদের সাথে দেখা করতেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজগুলো করতেছি। সেই সাথে আমাদের বিদ্যালয় কি করছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের পাশাপাশি আমরা ওদেরকে বা 2-1 জন অভিভাবক যদি বিদ্যালয়ে আসেন, তাদেরকে শুধু আমরা বিদ্যালয়ে নয়, ওদের আসার আগে মানে বিদ্যালয়ে আসার আগে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটা পরিপাটি হওয়ার যে একটা নির্দেশনা, আমরা সেটাও ওদের অভিভাবকদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেন শুধু আমরা নিজেরা না, আমরা সবাই মিলে পরিষ্কার রাখতে পারি, সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারি আমাদের পরিবেশ। একার পক্ষে কখনোই সম্ভব না, সেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আর ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী ম্যাম। আমার মেয়েটাও ক্লাস 9-এ পড়ে, সে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে। আসলে আমার মেয়েটা কখনো মোবাইল ইউজ করতো না, এখন সঙ্গত কারণে মেয়েটাকে দিতে হচ্ছে প্রশ্ন গুলো তৈরি করার জন্য। তো আমি দেখেছি আসলে যেখানে মোবাইল ইউজ করাটা আমার কাছে খুব মাঝে মাঝে নেগেটিভ মনে হতো, কিন্তু সঙ্গত কারণেই দিতে হচ্ছে। তারপরে অভিভাবকদের আমাদের খেয়াল রাখতে হবে, আমি এখন অভিভাবক হিসেবে কথা বলছি, যে হ্যাঁ আমি চেষ্টা করি আমার বাচ্চাটাকে, যে আমি যে কাজ করতেছি ডেকে বলি, মিম তুমি কি করছো, তোমার কি পড়াটা করছে, এই যে একটা ডাক, মানে কাজের মধ্যে আমি তাকে ডাক দিচ্ছি, সে তখন সচেতন হবে যে না আমার আম্মু আমাকে ডাক দিয়েছে। এই যে আমরা কাজের মধ্যে থেকেও বাচ্চাদেরকে একটু সচেতনতার মধ্যে রাখতে পারি। ধন্যবাদ রুনা আপা, ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী ম্যাম।
যে আসলে আমরা কিন্তু যখন আমাদের স্কুলগুলো খোলা ছিল করোনার আগে, আমরা কিন্তু যখন একদিনের একটি বন্ধ হতো, আমরা কিন্তু সবাই হয়তো ফেসবুকে একটি স্ট্যাটাস দিতাম, হুররে ছুটি পেয়েছি, বা সবাই মানে বাড়িতে বিশাল আনন্দ, ফ্যামিলি নিয়ে ছবি দিচ্ছি, ঘুরতে যাচ্ছি, মানে বন্ধ মানে আমরা কিন্তু সবাই খুশি হয়ে যেতাম। কিন্তু আমাদের এই যে করোনাকালীন যে বন্ধ, এটা কিন্তু আমাদের আসলে কাঙ্ক্ষিত বন্ধ নয়, এবং আমরা সবাই মানে অস্থির হয়ে উঠেছি যে আসলে আমাদের কারো এখন আর ভালো লাগছে না। আর আমাদের সেই প্রিয় সন্তানদের মুখগুলো না দেখা পর্যন্ত, তাদের সাথে সেই হইচই আড্ডা মুখর পরিবেশে ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এখন আর আমরা সেই হুররে কথাটি এখন আর বলি না। এখন আমরা সবাই ফেসবুকে বরং স্ট্যাটাস দিয়ে কবে যাব সেই প্রিয় প্রাঙ্গণে, কবে সকলের সাথে আবার মিশবো, আবার দেখা হবে। তো এই যে করোনাকালীন সময় আমাদের বিদ্যালয়গুলো বন্ধ, কিন্তু আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যাম যেটা বলেন, আমরা যেহেতু আমাদের ডিসেম্বর 19 তারিখে বিদ্যালয়গুলো খুলে যাবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু বসে থাকেনি। তাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা তারা কিন্তু স্কুলে গিয়েছে, এবং সেই বিদ্যালয়গুলোকে কিভাবে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তোলা যায় সেই ব্যবস্থাও কিন্তু তারা গ্রহণ করেছে ইতিমধ্যে। চমৎকার চমৎকার ব্যবস্থা গ্রহণ করেছে তারা। আমরা যেগুলো জানলাম, আসলে আমরা আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে যদি আমরা এইভাবে ব্যবস্থা নিতে পারি, তাহলে আবারও বলছি যে করোনা আসলে আমাদের কোনো আমাদের ক্ষতি কিছু করতে পারবে না, বরং আমাদের শিক্ষার্থীরা আবার আমরা সবাই মিলে এসে আমাদের ক্লাসে, আমরা সেটাই আশা করছি। তো এই পর্যায়ে আমি যাব আমাদের নাসিমা আক্তার ম্যামের কাছে। যে নাসিমা আক্তার ম্যামের কাছে আমার প্রশ্ন, যে আমরা জানি আমরা শিক্ষক হিসেবে আমরা যখন শ্রেণীতে পাঠদান করি, এবং আমাদের কিন্তু বিভিন্ন বিষয়, অর্থাৎ আমরা যে যে বিষয়ে শিক্ষক হই না কেন, আমাদের কিন্তু একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যে আমি ইংরেজি শিক্ষক, আমি কিন্তু বছরে একবার হোক বা দুবার হোক আমি কিন্তু একটি প্রশিক্ষণ পাচ্ছি। এভাবে সমস্ত বিষয় ভিত্তিক প্রশিক্ষণগুলো আমরা নিচ্ছি। কিন্তু এই যে করোনাকালীন সময়ে আমরা নতুন একটি অনলাইন পাঠদানের সাথে পরিচিত হচ্ছি। তো আপনার কাছে আমার প্রশ্ন, যে অনলাইন পাঠদানকে গতিশীল করার জন্য আমাদের শিক্ষকদের কি কোনো প্রশিক্ষণ আছে কিনা, বা এই প্রশিক্ষণগুলো আমরা কিভাবে গ্রহণ করতে পারি, কিভাবে আয়োজন করতে পারি? আর সেই সাথে সাথে আরেকটি প্রশ্ন, যে আপনি একজন অনলাইন ফাইটার বলবো, যে আপনি নিয়মিত পাঠ দিয়ে যাচ্ছেন আপনার শিক্ষার্থীদের, আপনার ফেসবুক পেজের মাধ্যমে বা আপনার কলেজের যে পেজ আছে সেখানে কিন্তু আপনি নিয়মিত, অর্থাৎ একটির পর একটি পাঠ আমরা দেখেই যাচ্ছি যে আপনি দিয়ে যাচ্ছেন। তো একজন অনলাইন শিক্ষা ফাইটার হিসেবে সকল সহকর্মীর পক্ষে আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আপনি কি আবেদন করছেন, কি চাইবেন, যে আপনি একজন অনলাইন ফাইটার হিসেবে যদি সংক্ষেপে কিছু বলেন ম্যাম প্লিজ। অনেক ধন্যবাদ। আসলে হ্যাঁ, এটা অবশ্যই যে আমরা শিক্ষকতা পেশায় যারা আছি তাদেরকে, সেটা প্রাইমারি লেভেল হোক, হাই স্কুল হোক কিংবা কলেজ হোক, বিষয় ভিত্তিক একটি প্রশিক্ষণ তো তাদেরকে করানোই হচ্ছে। যেমন আমি গত জানুয়ারিতেই 1 মাসের একটি ট্রেনিং এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, পেশাগত দক্ষতা উন্নয়ন। তো এখন কিন্তু সিচুয়েশনটা একটু ভিন্ন। ক্লাসে যখন আমি পাঠদান করছি আমার শিক্ষার্থীদের, তখন আমি ফেস টু ফেস পাচ্ছি আমার স্টুডেন্টদেরকে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি ওদেরকে ফেস টু ফেস পাচ্ছি না। জুমের মাধ্যমে যেহেতু স্টুডেন্টদের সাথে আমাদের কন্টাক্ট হচ্ছে, এবং 100% শিক্ষার্থীকে আমরা আনতে পারছি না। এটা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের শতভাগ শিক্ষার্থী যারা আছে তারা সবাই যেন সংযুক্ত হতে পারে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সে লক্ষ্যে। তো সেই জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, এবং কাজী রুনা ম্যাডাম হয়তো করেছেন। আমি যখনই যেখানেই যে প্রশিক্ষণটা গ্রহণ করেছি, যেহেতু কাজী রুনা ম্যাডামের সাথে আমার এর আগেও কাজ করার সৌভাগ্য হয়েছে। আমরা ইডেনে যখন পড়াশোনা করেছি, বিএনসিসির তিনি আমার সার্জেন্ট ছিলেন আমি যখন ক্যাডেট হিসেবে ভর্তি হলাম। তো যখন যেখানে আমি যে প্রশিক্ষণটি গ্রহণ করেছি অনলাইন ক্লাস বিষয়ক, আমি চেষ্টা করেছি আমার কলেজ এবং আমার পরিচিত যারা আছেন তাদের প্রত্যেককে সেখানে রেজিস্ট্রেশন করানোর জন্য। যেমন A2I অনেকগুলো প্রশিক্ষণ করাচ্ছেন, তারপরে কোডার ট্রাস্ট রয়েছে, তারপরে দৈনিক শিক্ষার বেশ কিছু আমরা অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি। যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, যেহেতু আমি আমার স্টুডেন্টকে ফেস টু ফেস পাচ্ছি না, আমি যখন ক্লাসে থাকি তখন কিন্তু আমি ওদের চাহনি দেখলেই শিক্ষক হিসেবে আমি বা যেই থাকুক না কেন আমরা কিন্তু বুঝতে পারি কে দুষ্টুমি করতে চাইছে, কে একটু মনোযোগটা কমে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা সেটাকে ম্যানেজ করি। কিন্তু যেহেতু অনলাইন শ্রেণী কার্যক্রম এবং আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে, আমি সমস্যা বলবো না, আমরা উন্নয়নশীল একটি দেশ হিসেবে আমাদের বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এই জন্য আমি এগুলোকে সমস্যা বলবো না, এগুলো আমাদের কাছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা অনলাইন ফাইটার বলেছেন কাজী রুনাকে ধন্যবাদ,
যে অনলাইন ফাইটার বা অনলাইন ক্লাসের হিসেবে ফাইটার হিসেবে আমরা যারা আছি, আমরা প্রতিনিয়ত এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো চ্যালেঞ্জই আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারছে না। কিছু চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যখন রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসের একটা তো রুটিন রয়েছে, ক্লাসে বসছি ওই মুহূর্তে হয়তো আমার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, সেক্ষেত্রে আমাকে মোবাইল ডাটা স্ট্যান্ড বাই রাখতে হচ্ছে। আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে, সেখানে আমি যেন তখন মোবাইল ডাটা থেকে সাপোর্ট পেতে পারি, এটা একটা বিষয়। এই বিষয়টা এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আমরা জেনেছি, আপনারাও সবাই হয়তো জেনেছেন যে মোবাইল কোম্পানিগুলো যারা আছে তাদের সাথে একটা চুক্তি হওয়ার একটা বিষয়, যে শিক্ষার্থীরা যেন স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা পেতে পারে। এবং এই মুহূর্তে আরো একটি যে বিষয় হয়েছে সেটি হচ্ছে, এখন আমরা অভ্যস্ত বাড়িতে বসে অফিস করে বাড়িতে বসে ক্লাস করার জন্য, যেটা একটা সময় ছিল না। তো সবাই যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করছি এই মুহূর্তে, সুতরাং গতিতে একটু কিন্তু হ্যাম্পার হচ্ছে। যেমন আমার একটা লেকচারে আমি ভিডিও দেখাচ্ছি, আমার যে পাওয়ার পয়েন্ট স্লাইড আছে, ভিডিওটা শেষ করে আমি যখন পরের স্লাইডে যেতে চাচ্ছি সেখানে একটু যেতে গতিতে আমার সমস্যা হচ্ছে, কারণ যেহেতু একটা ভিডিও ইউজ করলাম পরের স্লাইডে। এই যে ইন্টারনেটের যে গতির বিষয়টা রয়েছে, সম্মানিত কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি শুনে থাকেন আমাদের আলোচনা, এই বিষয়টা আমার সুপারিশ থাকবে, ব্রডব্যান্ড ইন্টারনেট বলি অথবা মোবাইল ডাটা যেটার কথাই বলি না কেন, আমাদের সারা বাংলাদেশে সম্মানিত শিক্ষকরা যারা আছেন এবং শিক্ষার্থীরা যারা আছেন ক্লাসে যুক্ত হচ্ছেন, অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছেন, এটি মনে হয় আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই বিষয়টিকে যদি আরো একটু ডেভেলপ করা যায় তাহলে আমরা শিক্ষক যারা আছি তারাও উপকৃত হব, শিক্ষার্থীরাও হবেন এবং সম্মানিত অভিভাবক মন্ডলী যারা আছেন তারাও হবেন। যে কথাটি আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন সবাই বলছিলেন যে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, আমরা ত্রিভুজ, ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের কথা যদি বলি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটি বাহুর একটি বাহুর মাঝখানে যদি একটুকু গ্যাপ থাকে তাহলে কিন্তু ত্রিভুজ হবে না। তা আমরা যদি যে কোনো বিষয়কে সাকসেসফুল করতে চাই তাহলে আমাদের এই যে তিনটি বাহু, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, তিনটি বাহুর সমন্বয়, সংযোগটা হতে হবে একদম পারফেক্ট, যাতে করে আমরা একটি ভালো ফলাফল আনতে পারবো। আর সম্মানিত শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, আমাদের জন্য তো অবশ্যই বিভিন্ন প্রশিক্ষণ প্রয়োজন, কারণ যেটা বলছিলাম আমি, ক্লাসের কিছু চঞ্চল শিশু তো আমাদের থাকেই, যারা একটু মনোযোগ কম, আমি অমনোযোগী বলবো না, কারণ এটা সাইকোলজির কিছু বিষয় তো রয়েছে যে একটা মানুষ নির্দিষ্ট সময় পর্যন্ত তার মনোযোগটা নির্দিষ্ট একটা জায়গায় স্থির রাখতে পারেন। সুতরাং আমাদের একদম প্রাইমারি লেভেল থেকে উচ্চ পর্যায়ের শিক্ষার্থী যারা রয়েছে ওদের চঞ্চলতা থাকবে, এটাই স্বাভাবিক। শিশুদের চাঞ্চল্যে বা প্রাণ মুখর হয়ে থাকবে প্রতিষ্ঠান বা থাকে। তো ওদেরকে যখন ম্যানেজ করার বিষয়টা, আমরা হয়তো ব্রেকআউট রুমে নিয়ে যাই, সেখানে কাজ দিচ্ছি, ওরা হয়তো বন্ধুদের অনেক দিন পেয়ে ওরা উৎফুল্ল হয়ে যায়। যেমন আমার ভাতিজা ঢাকার একটি স্বনামধন্য স্কুলে পড়ে, ওর ক্লাস যখন হয় আমি ওর পাশে একদিন বসলাম, মানে টিচার ক্লাস দিচ্ছেন, ওরাও মানে সব বন্ধুকে দেখে এই তুই কেমন আছিস, মানে ওদের যে উচ্ছ্বাস, কারণ অনেকদিন ওরা একজনে আরেকজনকে দেখে না। তার মানে টিচারকে এখানে এমন একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে ওরা যেন সবাই পাঠের দিকে মনোযোগী থাকেন বা থাকে, এবং শিক্ষকের কথা ওরা যেন শুনে, এবং ওদের মধ্যে বন্ধুদের মধ্যে যে ইন্টারেকশন সেটার একটা সুযোগ, প্রথম 5 মিনিট টিচার সবার সাথে ইন্টারেকশন করবেন, কুশল বিনিময় করতে পারেন। তো এই বিষয়গুলো যদি আমরা বিভিন্ন আমাদের প্রশিক্ষণ সেন্টার যেগুলো রয়েছে, বিশেষ করে A2I তো আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এবং শিক্ষক বাতায়নে আমরা যারা শিক্ষকরা যুক্ত আছি সেখান থেকে কিন্তু আমরা নানা রকমের ট্রেনিং এর অফার পেয়ে থাকি, ট্রেনিং গুলাতে যুক্ত হই। এবং দৈনিক শিক্ষারও একটা ট্রেনিং করেছি, অনলাইন ক্লাস ম্যানেজমেন্ট। তো আরো যারা, আমি কিছু প্রশিক্ষণের কথা, এনআই খান স্যারের সাথে আমার একটা প্রশিক্ষণ করার সুযোগ হয়েছিল, ওখানে আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমরা শুধু সারা বাংলাদেশের 100 জন শিক্ষক না, প্রতিটি শিক্ষক যেন এই প্রশিক্ষণের আওতায় আসেন, তাহলে আমাদের যতটুকু গ্যাপ রয়েছে, আমরা কিন্তু পারি না তা না, আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। জান্নাতুল ফেরদৌস ম্যাডাম বললেন যে প্রধান শিক্ষক হয়তো ফোন করে জানাচ্ছেন লিঙ্কটা আমাকে দিয়েছে, আমি এখন কিভাবে জয়েন করব। আমার বরের কথা বলতেই হয়, আমার বড় একটা কলেজে আছেন, শিক্ষকতা করছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওর কলেজের একজন শিক্ষক, ও যখন স্টুডেন্ট স্যার তখন স্যার,
এখন ওরা কলিগ, এরকম একটা অবস্থা। ওই স্যারকে স্মার্টফোন কিনিয়েছেন এবং নিয়মিত স্যার ক্লাস করছেন, এবং সে যে কি আনন্দ, মানে কি খুশি তার মধ্যে, তার ফেসের মধ্যে। কারণ আমরা তো জানি যে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, মানে তার ভেতরের যে শান্তিটা, যে সে এখন স্টুডেন্টদের সাথে যুক্ত হতে পেরেছেন, স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পেরেছেন, মানে এটার আনন্দ আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আমরা শিক্ষকতা পেশায় যারা আছি, স্টুডেন্টরা হচ্ছে আমাদের প্রাণ। আর যাই হোক, স্টুডেন্টদের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, তাহলে মনে হয় যেন আমরা প্রাণ ফিরে পেয়েছি। আর সঞ্চালকের প্রশ্নের উত্তর সম্ভবত আমি দিতে পেরেছি, যে অবশ্যই আমাদের ধন্যবাদ নাসিমা আক্তারকে। তিনি চমৎকার ভাবে তার কথাগুলো আসলে আমাদের মাঝে তুলে ধরলেন। তার একটি কিন্তু চমৎকার একটি কথা বলেছেন যে আমাদের আসলে এই যে আমরা ত্রিভুজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মিলে এই ত্রিভুজের একটি বাহু ছুটে গেলে কিন্তু সেটা আর ত্রিভুজ হবে না। এত সুন্দর কথা তিনি বললেন যে এটা কিন্তু আমাদের আসলে সবার ভাববার বিষয়, যে এই ত্রিভুজ আমরা যেন ত্রিভুজের মাধ্যমে থেকে আমাদের সমস্ত কাজগুলো করে যেতে পারি। আর এই যে আমরা একটা নতুন সিচুয়েশনে পড়েছি, আমাদের যে পরিস্থিতিতে আমরা কি করব, উনি কিন্তু ওনার একজন শিক্ষকের কথা বললেন যে এখন কিন্তু তিনি অত্যন্ত আনন্দ পাচ্ছেন। আমরাও কিন্তু সবাই আনন্দিত হচ্ছি যে এই যে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পেরেছি এবং তারা আমাদের কাছে পৌঁছতে পেরেছে। তো আমরা সবাই মিলে যদি এভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের আর করোনা কোনো সমস্যা থাকবে না। তো আমাদের শেষ প্রশ্ন আমি সবার কাছে সংক্ষেপে জানতে চাইবো, যে আমি প্রথমে জানতে চাচ্ছি আমাদের ইয়াসমিন আক্তার ম্যামের কাছে, এই যে আপনারা আসলেন আমাদের শিক্ষার আলো .com পেজে, তো এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো এবং শিক্ষার আলো .com এর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন, আর এখানে আপনি কিভাবে সহযোগিতা করতে পারবেন যে আমাদের যাতে সমস্ত বাংলাদেশের সবার কাছে আমাদের এই শিক্ষার আলো .com এর উদ্যোগগুলো পৌঁছে দেয়। তো আপনার কেমন লাগছে আপনি যদি একটু সংক্ষেপে বলেন ইয়াসমিন আক্তার ম্যাম। ধন্যবাদ জানাই, মারুফ স্যারকেও ধন্যবাদ জানাই। এই যে জান্নাতুল আপা যেটা বললেন যে করোনা আমাদেরকে নিয়েছে অনেক, আমাদেরকে অনেক আপডেট করেছে। তো ওই সূত্র ধরে আমি বলতে চাচ্ছি, এই যে এখানে যে আমি এলাম, এটা কিন্তু আমার কাছে একটা ট্রেনিং এর মতো মনে হলো। মনে হচ্ছে যে আমি একটা ট্রেনিং সেশন করলাম। অনেক কিছু আমার যে কথাগুলো আমি বলতে পারলাম, এবং আপাদের কাছ থেকে, যে শিক্ষক তোমরা আছো, আপা আছেন, জান্নাতুল আপা আছেন, নাসিমা আপা আছেন, আমি তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখলাম যে আসলে আমাদের আরো কি কি করণীয় আছে, আমরা আর কি কি করতে পারি। তো এই পুরো ব্যাপারটা, আমি তো যেটুকু সময় ছিলাম মন্ত্রমুগ্ধের মতো আমি সবার কথা শুনছিলাম যে আসলে আমার সীমাবদ্ধতাটা কোথায়, আমার আর কি কি করণীয়, কি কি করতে হবে। আমি যেটুকুই করেছি, আমার আর কি কি করা দরকার, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো এই প্রোগ্রামটাতে এসে বললাম যে আমি এটাকে ট্রেনিং সেশন মনে করলাম, যে আমার কাছে আমার খুবই ভালো লাগলো যেখানে এসে। সবাইকে অনেক ধন্যবাদ। সঞ্চালক, তুমি খুবই ভালো সঞ্চালনা করেছো, খুবই ভালো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শিক্ষার আলো পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের শিক্ষার আলো পেজ সম্পর্কে চমৎকার একটি মন্তব্য করেছেন। তো এবার আমি যাচ্ছি আমাদের জান্নাতুল ফেরদৌসী ম্যামের কাছে, যে আমাদের শিক্ষার আলো পেজ সম্পর্কে আপনি যদি কিছু বলেন এবং আপনার এখানে এসে কেমন লাগলো, এবং শিক্ষার আলো পেজে এই যে উদ্যোগ, আমাদের সমকালীন ভাবনা শিক্ষা নিয়ে যে আয়োজন করছে, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন, আপনি একটু সংক্ষেপে যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ রুনা আপা। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে, এবং মানে শতকোটি মানে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরম করুণাময় আল্লাহর দরবারে, যিনি করোনার মধ্যে এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, এখনো আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, যেখানে এসে আমি করোনার মধ্যে শিক্ষার্থীদের কাছে আসার একটা সুযোগ পেয়েছি। আর এখন আমি অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি SM মারুফ সোহেল ভাইয়ের কাছে, যে যিনি এত সুন্দর একটা প্রোগ্রামে আমার মতো এই গ্রামে পড়ে থাকা একজন শিক্ষক এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রুনা আপাকে, কারণ আমি সবসময় মনে করি আমি খুব সাধারণ। এই ঠিক বলতে গেলে যে মানে এমন একটা ফুল যেখানে হয়তো ফুলদানিতে কখনো স্থান পাবে না, কিন্তু আমার একটা ফুলদানিতে যে ফুলটা স্থান পায় না, সেও যে একটু মানে শুরু মানে আলো ছড়াতে পারে। আমরা সেই গ্রামে পড়ে থাকা একটা শিক্ষক। আসলে আমরা কাজ করতে ভালোবাসি, আমি কাজ করতে ভালোবাসি, আমার কাজ করতে ভালো লাগে। তো আমার শিক্ষার আলো .com এসে আমার খুব ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে আসলে কখনো মানে ভাবি নাই যে আসলে এভাবে কখনো এই যে মানে সম্মানিত হব,
এটা ভাবি নেই, কারণ কাজ করছি মনে হচ্ছে যে এই সামান্য কাজে কি এতটা সম্মান পাওয়া যায়। তারপরে ভালো লাগছে, আসছি এখানে যে মানে এখন মনে হচ্ছে যে হয়তো কিছু একটা কাজ করছি, যার জন্য এখানে আমাকে আনা হয়েছে বা আমি কথা বলার সুযোগ পেয়েছি। যতটুকু না বলেছি তার থেকে বেশি আমি শিখেছি, কারণ আমার আমার অনেক কিছু জানার বাকি ছিল, অনেক কিছু শেখার বাকি ছিল। এত সুন্দর উপস্থাপনা, নাসিমা ম্যাম, ইয়াসমিন ম্যামের এত সুন্দর সুন্দর কথা ভালো লেগেছে যে মানে তাদের যে কথাগুলো আমি শুনেছি, আমি ধরে রাখবো, চেষ্টা করব যে আসলে সামনের দিকে আরো কিভাবে আগানো যায়। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আগামী পথ চলা আমাদের জন্য সুন্দর হয়। আর শিক্ষার আলো.com এর পাশে থাকতে চাই, কাজ করতে চাই। যদি কখনো মনে হয় যে আসলে একটু কাজ করার সুযোগ এখানে দেয়া যাবে আমাদেরকে, আমরা কাজ করব। আর এই অনুষ্ঠানটা দোয়া করি সবার কাছে পৌঁছে যাক, আর উঠে আসুক আমাদের মতো যারা শিক্ষক, যারা গ্রামে বসে থেকে কাজ করছে, নেটের আওতায় আসতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তারা উঠে আসুক এই অনুষ্ঠানের মাধ্যমে। আর যিনি এই কাজটা করছেন আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর যিনি সঞ্চালনা করছেন আল্লাহ তাকেও ভালো রাখুক, কারণ এত সুন্দর সুন্দর উপস্থাপনা, এত আলোকিত মুখের যে এত কথা আমরা শুনতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আমি শিক্ষারো.com পেজের দীর্ঘায়ু কামনা করছি, যে এভাবে চলতে থাকুক আগামী পথ চলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী ম্যাম। আসলে যারা গুণী গুণী মানুষগুলোর কথা এরকমই হয়, যে তিনি নিজেকে অত্যন্ত ছোট একজন মানুষ ভাবছেন। আসলে তিনি নিজেও জানেন না যিনি তিনি এই করোনার সময় তিনি আমাদের জাতির জন্য কত বড় অবদান রেখে যাচ্ছেন। প্রতিনিয়ত তিনি তার কর্ম দিয়ে আমাদের মাঝে প্রতিফলিত হচ্ছেন, আলো ছড়াচ্ছেন। আমরা চাই তার আলো টিকে থাকুক। আর এই শিক্ষার আলো.com কে তিনি যেভাবে ধন্যবাদ জানিয়েছেন, আসলে শিক্ষার আলো.com এর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেলুট জানাচ্ছি, যে আপনি সবসময় আমাদের শিক্ষার সাথে, আমাদের করোনাকালীন এই শিক্ষা ব্যবস্থার পাশে যেভাবে ছিলেন, সারা জীবন আপনি এভাবেই থাকুন। তো আমি এবার যাচ্ছি আমাদের সেই হাসি মুখ নাসিমা আক্তার ম্যামের কাছে, যে ম্যাম যদি আপনি আপনার একটু মূল্যবান মতামত অল্প সময়ের জন্য হলে আমাদের কাছে ব্যক্ত করেন, যে শিক্ষার আলো.com এ এসে আপনার কেমন লাগলো, বা এই অনুষ্ঠানকে, এই যে আমরা প্রতিনিয়ত শিক্ষার আলো.com শুধু আপনার টক শো নয়, বিভিন্ন অনুষ্ঠান কিন্তু তারা করছে, কখনো গানের অনুষ্ঠান, কখনো কবিতার অনুষ্ঠান, কথা কবিতায় কিছুক্ষণ নামে বিভিন্ন অনুষ্ঠান তারা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই করোনাকালীন সময়ে। তো এই এই দিক থেকে আপনি শিক্ষার আলো.com কে কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করছেন, যদি ম্যাম কিছু বলেন। ধন্যবাদ সঞ্চালক কাজী রুনা ম্যাডামকে। আসলে একটি কথা আছে তো, মনের যত্ন নিন, প্রশান্তি প্রতিদিন। এই যে করোনাকালীন যে সময়টা, এই সময়ে অনলাইন ক্লাস, এবং আমি প্রায় দেখি কাজী রুনা ম্যাডামের ওয়াল থেকে আমি প্রোগ্রামগুলো দেখি, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক যারা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু জানতে পারছি, তাদের কথাগুলো শুনতে পাচ্ছি, এবং শুধুমাত্র শুনেই কিন্তু ক্ষান্ত হচ্ছি না, উৎসাহিত হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। জান্নাতুল ফেরদৌস ম্যাডাম যে ঘটনাটা বললেন, এটা আমার মানে আমি শিহরিত হয়েছি, যে পাশের বাড়িতে, যে পাশের বাড়ির একটা ফাঁকা ঘর রয়েছে, সেটাকে খুঁজে বের করে সেখানে তিনি ক্লাস নিয়েছেন। এই যে আন্তরিকতা, এই যে প্রচেষ্টা, আপনাকে সেলুট ম্যাডাম। এবং এরকম হাজারো শিক্ষক রয়েছেন যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য নানা রকম প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে তারা যুক্ত হয়েছেন, এবং তাদেরকে শিক্ষার.আলো.com পেজ তুলে এনেছেন। তাদের কথাগুলো শুনতে পাচ্ছি আমরা, তাদের সম্পর্কে জানছি, এবং প্রতিনিয়ত নিজেকে ঋদ্ধ করছি, অনুপ্রাণিত হচ্ছি ভবিষ্যতের জন্য। এবং সমকালীন যে শিক্ষা এবং আমাদের ভাবনা, আমি হয়তো একা যে বিষয়টি ভাবছি, আরো 5 জন যে ভাবছেন, সেই 5 জনের ভাবনা থেকে নিয়ে আমি আমার ভাবনাটাকে কিন্তু আরেকটু আপগ্রেড করতে পারছি। এই যে আমার ভাবনার জায়গাটাকে সম্প্রসারিত করার সুযোগ করে দিচ্ছে, এজন্য আমি শিক্ষার.আলো.com পেজকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথম দিকে আমরা দেখেছি অনেক শিক্ষক বাসায়, যেহেতু আমাদের হোয়াইট বোর্ড ছিল না, তারপরে স্মার্ট বোর্ড ছিল না, ক্যালেন্ডারের পেছনের পাতায় তারা উপকরণ তৈরি করে কিন্তু ক্লাস নিয়েছেন, শ্রেণী কার্যক্রম চালিয়েছেন। এই যে কাজ করেছেন, সেই কাজের যখন স্বীকৃতি তারা পাচ্ছেন, কাজের স্বীকৃতি পেতে কিন্তু আপনাকে মেডেল দিতে হবে না, বড় বড় গোল্ড মেডেল দিতে হবে না। যখন আপনি তাকে বলছেন আপনার কাজটা তো খুবই ভালো কাজ করেছেন, এই একটি কথা তাকে আরো 10 গুণ উৎসাহিত করছে। এই উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষার.আলো.com পেজ আমাদেরকে কিন্তু আরো দ্বিগুণ দায়িত্ব বাড়িয়ে দিল, দ্বিগুণ ভাবে উৎসাহিত করে দিল, যে সামনের যে দিনগুলো আছে সেখানে আমাদেরকে আরো আন্তরিক ভাবে নিজেদেরকে একদম বিসর্জন করে, মানে নিজেদের উজাড় করে দিতে হবে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য। এজন্য শিক্ষার.আলো.com পেজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মারুফ সোহেল ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সঞ্চালক চমৎকার হাসি মুখ
মিষ্টি মেয়ে কাজী রুনা, আমাদের মুন্সিগঞ্জের গর্ব। কাজী রুনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে, এই আলোচনা অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য এবং কিছু কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আমি একদমই নগণ্য, অতি সাধারণ। ওই সেই জান্নাতুল ফেরদৌসের ম্যাডামের কথা শুনে আমার একটি কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। সেটি হচ্ছে, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দুলনা পায়ে, ছিল না নরম পাতা। আমরা হচ্ছি সেই ছোট ছোট ফুল, মানে কেউ যেতে নিলে হয়তো পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে আমাদের, কিন্তু আমরা এরপরেও আমরা কিন্তু চেষ্টা করি আবার নিজেদেরকে বিকশিত করতে। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং শিক্ষাআলো.com পেজের সামনের যে চলার পথ সেটা মসৃণ হোক, সুন্দর হোক, সেই শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের আমাদের সেই আলোকিত তিনজন গুণী শিক্ষককে, যারা চমৎকার ভাবে তাদের কথাগুলো শেয়ার করলেন। তাদের জীবনের আমরা এই যে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা, আমাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আমরা সবাই জানতে পারলাম তাদের সেই ভাবনাগুলো। এবং শিক্ষার আলো পেজকে আবারও সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ মারুফ সোহেল স্যারকে, যে সকলেই আসলে সকলের ভাবনা থেকে এই শিক্ষার আলো.com পেজ সম্পর্কে যে কথাগুলো বলেন, যে আমাদের ভাবনাগুলোকে আমরা সবার সাথে শেয়ার করতে পারছি। আমাদের ইয়াসমিন আক্তার ম্যাম যে কথাগুলো বললেন, যে এটাকে মনে হচ্ছে যে তার একটি প্রশিক্ষণ, অর্থাৎ এখানে এসে সে কিন্তু আরো কিছু নিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে যে তিন পর্যায়ে তিনজন শিক্ষক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমরা যে আজকে একটি মিলন মেলায় পরিণত হয়েছি এবং আমাদের কথাগুলো, ভাবনাগুলো শেয়ার করতে পেরেছি। এবং আমরা যে আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করছি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে, আমরা সর্বনিয়তই ছুটে চলছি। এই যে আমাদের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্পগুলো আমরা শুনলাম, আমরা শেয়ার করলাম। তো এই আমাদের শিক্ষার.com কে আবারও আমি সমস্ত বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আসলে সেলুট জানাচ্ছি, যে আপনারা প্রতিনিয়ত আমাদের এই অসাধারণ শিক্ষকদের তুলে আনবেন, তাদের গল্প শুনবো এবং আরো যত প্রোগ্রাম করা যায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাব। করোনা আমাদের জন্য যেন কোনো অভিশাপ না হয়। করোনা থেকে আমরা যে ভালো দিকগুলো গ্রহণ করছি, এই দিকগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো সকল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার.com পেজকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমাদের এই আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার.com পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুনা আপা। ধন্যবাদ।